আচ্ছা, ওকে। তাহলে দেখো, আমরা রিলেটিভিটি এই পার্টটা নিয়ে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করব। ফার্স্টে হচ্ছে আমরা রিলেটিভিটি ক্লাসিফিকেশন শিখব। যা রিলেটিভিটি ক্লাসিফিকেশন শেখার আগে যে রিলেটিভ অবজারভেশনগুলো হয়, কেন হয়, কিভাবে হয়, তার কিছু কথা গত ক্লাসে আলোচনা করেছি। আজকে আবার তার রিপিটেশন করে কিছু ইনফর্মাল, গত ক্লাসে কিছু ইনফর্মাল কথা বলা হয়েছিল, আজকে আমরা ফর্মাল কিছু স্টাডি করব। যে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, রিলেটিভিটির ফ্যাক্ট অবজার্ভ করার জন্য ফ্রেম অফ রেফারেন্স, আমাদের অবজারভেশনগুলো ফ্রেম অফ রেফারেন্স ডিপেন্ডেন্ট। দেখো, ফ্রেম অফ রেফারেন্স কি বা কাকে বলা হয়, ফার্স্টে আমরা এটা বোঝার চেষ্টা করব যে হোয়াট ইজ ফ্রেম অফ রেফারেন্স। আমি যদি একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম কনসিডার করি, দেখো এটা একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। তো এই কোঅর্ডিনেট সিস্টেমে একজন অবজারভার, সাপোজ একজন মানুষ, একজন পার্সন যদি এখানে থাকে, এই এই হচ্ছে পার্সনের অবস্থান, এখানে আছে। সাপোজ আমরা রুমের মধ্যে বসে আছি, তোমরা স্টুডেন্ট, তোমরা রুমের মধ্যে তোমাদের টেবিলে বসে ক্লাস করছো। এই যে তোমাদের যে অবস্থান, এটা একটা পরিপার্শ্বের সাপেক্ষে তোমাদের অবস্থান, পরিপার্শ্বের বা পারিপার্শ্বিক অবস্থা সাপেক্ষে তোমাদের অবস্থানটাকে আমরা নির্ধারণ করি। কিভাবে? যেমন আমি বসে আছি, আমি রুমে বসে আছি, তুমি রুমে বসে আছো, তুমি টেবিলের সামনে বসে আছো, ল্যাপটপের সামনে বসে আছো। তো এই তোমার বসে থাকাটা স্টেশনারি, মানে স্থির। কার সাপেক্ষে? তোমার রুমের সাপেক্ষে, তোমার সারাউন্ডিং এর সাপেক্ষে, তোমার পরিপার্শ্বের সাপেক্ষে বা পারিপার্শ্বিক অবস্থার সাপেক্ষে তুমি বসে আছো, তুমি থেমে আছো। বাট আমি যদি তোমাকে সান মানে আমি যদি তোমাকে মুন থেকে অথবা মার্স থেকে অবজার্ভ করি, আমি যদি তোমার এই বসে থাকাটা এখান থেকে অবজার্ভ করি, এটা মনে করো আমাদের, এখন যেহেতু মার্স নিয়ে বেশি আলোচনা হচ্ছে, আমাদের মঙ্গল গ্রহ মার্স, আমরা ধরলাম এটা হচ্ছে আমাদের মার্স। ওকে, এম দিয়ে মার্স লিখলাম, অথবা মুন যদি চিন্তা করো, আমি স্পেসিফিক লিখলাম না, যে কোনো একটা এক্সাম্পল তুমি কনসিডার করো, আইদার এটা আমাদের মার্স প্ল্যানেট অথবা মুন স্যাটেলাইট। এখান থেকে যদি কোনো একজন পার্সন তোমার এই বসে থাকা ক্লাস করাটা অবজার্ভ করে, সে কি তোমাকে বসে থাকা দেখবে? সে তোমাকে কি দেখবে বলো তো? সে তোমার অবজারভেশনটা যদি করে, তাহলে কি সে অবজার্ভ করবে? আমি স্যার মুভ করতে, তুমি রোটেশনে আসো, মুভমেন্টে আসো, তাই না? তোমাকে কিন্তু মার্স থেকে বা অন্য কোনো প্ল্যানেট থেকে বা অন্য কোনো স্যাটেলাইট থেকে দেখলে সেটা কিন্তু তোমার স্টেশনারি সে দেখবে না, সে দেখবে তুমি রোটেশনে আসো বা একটা মুভিং কন্ডিশনে আসো। তাহলে দেখো, একই ব্যক্তি তোমাকে দুই অবস্থান থেকে দেখলে দুই রকম মনে হচ্ছে। তোমাকে আমি দেখলে, আমার পরিবেশে বা আর্থের কোনো একজন পার্সন যদি তোমাকে দেখে, সে তোমাকে মনে করছে যে তুমি বসে আছো স্টেশনারি, বাট অন্য প্ল্যানেট থেকে তোমাকে দেখলে তোমাকে দেখা যাচ্ছে তুমি মুভিংয়ে আছো। এই যে আমরা এই এই যে যে কনসেপ্ট, ডিফারেন্ট জায়গা থেকে অবজারভেশনের যে কনসেপ্ট, এটাকে একটা রেফারেন্স ফ্রেমের মাধ্যমে কনসিডার করা হয়, বা রেফারেন্স ফ্রেমের মাধ্যমে কোনো একটা পার্সন বা কোনো একটা অবজেক্ট তার মোশনটাকে আইডেন্টিফাই করা হয়। যদি তুমি রাস্তায় হাঁটতে থাকো, তোমার মুভমেন্ট আমরা বুঝতে পারবো কিভাবে? হাঁটতে থাকলে তোমার মুভমেন্ট হচ্ছে রাস্তার সাপেক্ষে বা আর্থের সাপেক্ষে। যেমন তুমি তোমার বাসা থেকে হেঁটে হেঁটে ক্যাম্পাসের দিকে যাচ্ছ, তাহলে কি হচ্ছে? তোমার বাসার সাপেক্ষে তুমি মুভিং কন্ডিশনে আসো, মুভমেন্টে আসো। ওকে, তো কোনো একটা মোশনকে আমরা যখন এক্সপ্লেইন করি, তখন আমাদেরকে একটা রেফারেন্স ধরে নিতে হয়, একটা একটা প্রসঙ্গ কাঠামো বলা হয় এটাকে। কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো, যার সাপেক্ষে আমরা তার গতিটাকে এক্সপ্লেইন করতে পারি, যে সে কি থেমে আছে নাকি সে মুভমেন্টে আছে। তো যার সাপেক্ষে আমরা কোনো একটা অবজেক্ট, কোনো একটা বস্তুর গতি বা মোশনকে আমরা এক্সপ্লেইন করি, তাকে মূলত আমরা বলি রেফারেন্স ফ্রেম। এই যে যে ফ্রেমের সাপেক্ষে আমি তোমার স্টেশনারি অথবা তোমার মুভমেন্ট আমি অবজার্ভ করি, সাপোজ তুমি হেঁটে যাচ্ছ, এটা আমি তোমার ওয়াকিং কন্ডিশনে আরেকটা পার্সনকে আঁকি, তুমি মনে করো এই একই জায়গায় এভাবে তুমি ওয়াকিং এ আছো, তোমার কিভাবে দেখা, আচ্ছা এভাবে দেখায়, এভাবে দেখাইলে বুঝতে পারো যে তুমি ওয়াকিং এ আছো, মুভমেন্টে আছো। তাহলে একই পার্সন, তুমি স্টেশনারি, মুভমেন্ট কার সাপেক্ষে? এই যে এখানে আমাদের এক্স ওয়াই জেড যে কোঅর্ডিনেট সিস্টেম, সাপোজ এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তো আমাদের যে এক্স ওয়াই জেড রেফারেন্স সিস্টেম বা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, এই সিস্টেমটাকে আমরা বলি রেফারেন্স ফ্রেম। যার সাপেক্ষে কোনো একটা অবজেক্ট, সে কি স্টেশনারি নাকি সে কি মুভিংয়ে আছে, এই বিষয়টা আমরা ক্লিয়ার বুঝতে পারি। এই যে যে এক্সপ্লানেশনটা এখন করলাম, সেটা অ্যাবাউট দ্য রেফারেন্স ফ্রেম, হোয়াট ইজ রেফারেন্স ফ্রেম। ওকে, তো রেফারেন্স ফ্রেম আবার কয় ধরনের হতে পারে? রেফারেন্স ফ্রেম, দেখো আমি এখন রেফারেন্স ফ্রেমের ক্লাসিফিকেশন বলবো। তো রেফারেন্স ফ্রেম কি তোমরা সবাই বুঝতে পেরেছো যে হোয়াট ইজ রেফারেন্স ফ্রেম?
হোয়াট ইজ রেফারেন্স ফ্রেম? এই বিষয়টা নিয়ে কি কারো কোনো ডাউট আছে কিনা? রেফারেন্স ফ্রেম কাকে বলা হয়? আমি বাংলায় আবার সরলভাবে বলে দিই যে যার সাপেক্ষে কোনো একটা বস্তুর গতিকে আমরা ব্যাখ্যা করতে পারি সেই জিনিসটাকে বা সেই কোঅর্ডিনেট সিস্টেমকে আমরা রেফারেন্স ফ্রেম বলি। এটা হচ্ছে একদম সরল এক্সপ্লানেশন। যদি আমরা ইংলিশে এটাকে এক্সপ্লেইন করি, দ্য রেফারেন্স ফ্রেম ইজ দ্য ফ্রেম বাই হুইচ উই ক্যান এক্সপ্লেইন দ্য মোশন অফ এনি অবজেক্ট। রেফারেন্স ফ্রেম কি? একটা ফ্রেম যার সাপেক্ষে আমরা কোনো একটা বস্তুর মোশনকে এক্সপ্লেইন করতে পারি, দিস ইজ কল্ড রেফারেন্স ফ্রেম। অ্যান্ড জেনারেলি এটা কি হয়, আমরা যেহেতু 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেটে আমাদের আর্থের অবস্থান বা সব কিছু আমরা 3 ডাইমেনশনালি ভিউ করি, এই কারণে আমরা একটা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমকে রেফারেন্স ফ্রেম হিসাবে ড্র করে সেটার এক্সিস্টেন্স বুঝাইতে পারি। ওকে, এখন আসবো আমরা রেফারেন্স ফ্রেমের ক্লাসিফিকেশন। রেফারেন্স ফ্রেম কয় ধরনের হতে পারে? রেফারেন্স ফ্রেম কয় ধরনের হতে পারে? রেফারেন্স ফ্রেম, এই রেফারেন্স ফ্রেমের টাইপটা আমরা শিখব যে হাউ মেনি টাইপস অফ রেফারেন্স ফ্রেম। তো এর দুইটা টাইপ, রোমান 1 দিয়ে আমি ফার্স্ট টাইপটা লিখি। ফার্স্ট টাইপটা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ইনার্শিয়াল 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 রেফারেন্স ফ্রেম আমরা শিখবো হোয়াট ইজ ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আর এফ দিয়ে আমি রেফারেন্স ফ্রেমকে বুঝাচ্ছি, তোমরা সংক্ষেপে বিষয়টা বুঝতে পারবা। আর ডট এফ, ঠিক আছে? আমি আবার লিখছি না, যেহেতু এটা পেইন্টে লেখার সময় সাপেক্ষ হয়ে যাবে, এই জন্য আমি লিখছি না। তো ইনার্শিয়াল ফ্রেম, ফার্স্টে রেফারেন্স ফ্রেমের ওয়ান টাইপ কি? ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তো আমরা আরেকটাও লিখি, দুইটাকে পরবর্তীতে আমরা আলাদা আলাদাভাবে ডিফাইন করব এবং তাদের এক্সপ্লানেশনগুলো শিখব। আরেকটা হচ্ছে নন ইনার্শিয়াল। ফার্স্ট ক্লাসিফিকেশনটা হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, অ্যানাদার ওয়ান ইজ নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। নন ইনার্শিয়াল, জাস্ট ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের অপোজিট, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম, এই হচ্ছে দুইটা টাইপ রেফারেন্স ফ্রেমের। তাহলে ফার্স্টে আমরা শিখবো যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের জন্য হোয়াট ইজ ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আমি কি কোথাও রেখেছিলাম বোধহয়, একটু ওয়েট করতে, রাইট। So this is the inertial reference frame. Actually the inertial reference frame কি বা কাকে বলা হয় সেই বিষয়টা আমি এখানে নিয়ে এসে তার এক্সপ্লানেশনটা দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। দেখো হোয়াট ইজ ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম আইডেন্টিফাই করার জন্য তোমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা বিষয় হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম আইদার ইট ক্যান বি রেস্ট, এটা রেস্ট ফ্রেম হতে পারে। আমি ডায়াগ্রাম ড্র করে দেখাবো যে কি ধরনের ফ্রেম। সো এটা একটা রেফারেন্স ফ্রেম, 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম ডান পাশে ড্র করছি। দেখো 3 ডাইমেনশনাল একটা কোঅর্ডিনেট, এই হচ্ছে এক্স এক্স ওয়াই অ্যান্ড জেড, 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম। এটা কি আছে? এটা v ইজ ইকুয়ালস টু, এর স্পিড ইজ ইকুয়ালস টু 0, তার মানে এর কোনো মুভমেন্ট নাই, u ইজ ইকুয়ালস টু 0। যদি কোনো একটা রেফারেন্স ফ্রেম মুভিং না থাকে, মুভমেন্টে না থাকে, তখন সেটাকে আমরা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হিসেবে কনসিডার করতে পারি। এটা হচ্ছে একটা ওয়ে টু ডিফাইন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তাহলে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের ফার্স্ট ক্রাইটেরিয়া কি? ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে ইট ইজ ইন স্টেশনারি। এই রেফারেন্স ফ্রেমটা স্টেশনারি, দ্যাট মিনস ইউ ইজ ইকুয়ালস টু 0, ইউ ইজ ইকুয়ালস টু 0, একটা প্রপার্টি। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা মুভিংয়ে থাকতে পারে, মুভমেন্টে থাকতে পারে, মুভমেন্টে থাকতে পারে, বাট একটা শর্ত আছে, মুভমেন্টে থাকতে পারবে বাট একটা কন্ডিশন। কি কন্ডিশন? কন্ডিশনটা হচ্ছে যে তার মুভিং যে স্পিড সেটা হবে কনস্ট্যান্ট, মুভমেন্টে স্পিড চেঞ্জ হতে পারবে না। CONST, কনস্ট্যান্ট লিখলাম। তাহলে দেখো দুইটা বৈশিষ্ট্য থাকলে আমরা একটা রেফারেন্স ফ্রেমকে ইনার্শিয়াল বলতে পারি। একটা হচ্ছে ইউ যখন 0 অথবা ইউ যখন কনস্ট্যান্ট। আর এই দুইটাকে সামগ্রিকভাবে একটা বলতে পারি, সামগ্রিকভাবে একটা বলতে পারি। কি বলতে পারি? কারোর কি কোনো ধারণা আছে? বলো তো, যখন ইউ 0 এবং ইউ কনস্ট্যান্ট তখন এটাকে, এই দুইটার কম্বিনেশনে আমি কি বলতে পারি? কেউ কি আমাকে একটু হিন্টস দিতে পারবা যে এইটা বলা যায়, এই দুইটাকে এক কথা এটা বলা যায়? স্যার ফার্স্ট ওয়ানে যদি আমার v0 হয় আর ইউতে কনস্ট্যান্ট, তাহলে তো পরেরটায়ও আর কোনো মানে ভেলোসিটি থাকবে না। না, ভেলোসিটি থাকবে না তা না, দেখো দুইটা ক্ষেত্রেই হচ্ছে অ্যাক্সেলারেশন ইজ ইকুয়ালস টু 0, a ইজ ইকুয়ালস টু 0। হ্যাঁ, এটা 0 দুইটা কি হবে? অ্যাক্সেলারেশন 0। দুইটাকে 0। আমি কম্বাইন্ডলি কি বলতে পারি? যে অ্যাক্সেলারেশন উইল বি 0। তাহলে দেখো
এক কথায় আমি বলে দিতে পারি হোয়াট ইজ ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। দ্য ফ্রেম হুইচ হ্যাজ নো অ্যাক্সেলারেশন ইজ কল্ড ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। the reference frame which has no acceleration, যার কোনো অ্যাক্সেলারেশন নাই। ওকে, তো অ্যাক্সেলারেশন না থাকা মানে কি, শুরুতে যখন কোনো একটা অবজেক্ট তার যদি স্পিড 0 হয় তার মানে তার অ্যাক্সেলারেশনও 0। অ্যাক্সেলারেশন তো তোমরা বুঝতে পারো, জানো তো অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ। অ্যাক্সেলারেশন বের করার ইকুয়েশনও জানো, অ্যাক্সেলারেশন কিভাবে আমরা বের করতে পারি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, যে v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন ফাইন্ড আউট করার ইকুয়েশন। এখন দেখো যখন v 0 মানে স্পিডই নাই তখন a 0, v এর জায়গায় তুমি 0 বসাও, এটাও 0 এটাও 0, 0 বাই টি মানে 0। আবার যখন ইউ কনস্ট্যান্ট মানে ইনিশিয়াল স্পিড ফাইনাল স্পিড সব সমান, তখন v মাইনাস ইউ করলে 0ই হবে, যেহেতু ভেলোসিটি কোনো চেঞ্জ হচ্ছে না, তো অ্যাক্সেলারেশনটা আলটিমেটলি 0 হচ্ছে। তাহলে একটা ইনার্শিয়াল ফ্রেমের অন্যতম বৈশিষ্ট্য কি, তার কোনো অ্যাক্সেলারেশন থাকবে না। তো অ্যাক্সেলারেশন থাকে না কয় ধরনের হলে তার অ্যাক্সেলারেশন থাকতে পারে না। নাম্বার 1, যদি স্পিড 0 হয়, কোনো মুভমেন্ট না হয়, স্টেশনারি থাকে, তাহলে তার অ্যাক্সেলারেশন 0 হয়। নাম্বার 2 হচ্ছে যদি সে কনস্ট্যান্ট স্পিডে মুভ করে তাহলেও তার অ্যাক্সেলারেশন 0 হবে। এইগুলো হচ্ছে আমাদের রেফারেন্স ফ্রেম চেনার উপায়। এখন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম চেনার উপায়। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের সাথে তাহলে রিলেটিভিটির কি রিলেশন? রিলেটিভিটির রিলেশন হচ্ছে যে ইনার্শিয়াল ফ্রেমটা এমন প্রপার্টি শো করে যেখানে সব ধরনের ফিজিক্সের লগুলা, নিউটনসের যে ফিজিক্স লগুলো আছে সবগুলা ভ্যালিড হয় এবং সবগুলা একইভাবে অ্যাপ্লাই করা যায়। তাহলে দেখো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের রিলেটিভিটির সাথে রিলেটেড করে আমরা যদি এখন ডিফাইন করতে চাই তাহলে ডেফিনেশনটা কি হবে? ডেফিনেশনটা হবে এ রেফারেন্স ফ্রেম ইজ কল্ড অ্যান ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম ইফ নিউটনস ল আর ভ্যালিড ইন দ্যাট ফ্রেম। সব নিউটনস লগুলা এই ফ্রেমে ভ্যালিড হয়। মানে কি, যখন স্টেশনারিতে যেভাবে অ্যাপ্লাই করতে পারবো, মুভিংয়ে থাকলে কনস্ট্যান্ট স্পিডে মুভিংয়ে থাকলেও তার লগুলা একইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো, ল এর কোনো চেঞ্জ হবে না এবং লগুলা ভ্যালিড হবে। ভ্যালিড মানে ল এর কোনো পরিবর্তন হবে না, লগুলা অ্যাপ্লাই করা যাবে। এটা হচ্ছে আমাদের রিলেটিভিটির সাথে রেফারেন্স ফ্রেমকে, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমকে যদি লিঙ্ক আপ করি তাহলে তার ডেফিনেশনটা এরকম হয়। ফার্স্ট, আরেকটা কি, যে such a frame is established when a body not subjected to net external force, মানে বাইরে থেকে তার উপরে কোনো ফোর্স নাই। বাইরে থেকে তার উপরে ফোর্স না থাকা মানে হচ্ছে তার কোনো মুভমেন্ট নাই, তার মানে তার স্পিড ইজ ইকুয়ালস টু 0। ওকে, সো সেকেন্ড যে ডেফিনেশনের পার্টটা আমরা দিয়েছি, বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। মুভিং পার্টের কথা বলেছেন, ওইটা কোনটার কথা বলছেন? ওই কথাটুকু শুনতে পাইনি। আচ্ছা, মুভিং পার্টের কথা বলেছি বলতে আছে যে আমাদের রেফারেন্স ফ্রেমটা দুইটা প্রপার্টিতে হতে পারে, মানে দুই ধরনের সেই ফ্রেমটা হতে পারে। একটা ফ্রেম হচ্ছে স্টেশনারি, মানে এটার কোনো মুভমেন্ট নাই, বাইরে থেকে এটাকে কেউ ফোর্স অ্যাপ্লাই করে সেটাকে মুভ করে নাই, তুমি এখানে থেমে আছো। এই ফ্রেমের মধ্যে থাকা, যেমন তুমি টেবিলের উপরে বসে যদি থাকো, টেবিলের সামনে চেয়ারের উপরে যদি বসে থাকো তাহলে তোমার ফ্রেমটাকে আমরা স্টেশনারি ফ্রেম বললাম। আবার তুমি যদি স্পেস ক্রাফটে বসে আছো, মনে করো তুমি বিমানে চড়ে যাচ্ছ, বিমানের মধ্যে তুমি বসে আছো, বাট তুমি আর্থের রেসপেক্টে কিন্তু স্টেশনারি না, তুমি মুভিংয়ে আসো, মুভিং ফ্রেম। তো মুভিং ফ্রেম হলেও যদি তোমার ওই বিমানের স্পিডটা কনস্ট্যান্ট স্পিড হয়, তার মানে সবসময় সে সমান স্পিডে মুভ করে, প্রথম 1 ঘন্টায় বা প্রথম 1 মিনিটে তার স্পিড যদি হয় 100 কিলোমিটার পার আওয়ার, পরের মিনিটেও এরকম যে 100 কিলোমিটার পার আওয়ার, সবসময় তার 100 কিলোমিটার পার আওয়ারই থাকবে, কখনো বাড়বেও না কখনো কমবেও না, এরকম ফ্রেম হলেও আমরা সেটাকে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হিসাবে ধরতে পারি। একটা হচ্ছে থেমে থাকা ফ্রেমকেও ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হিসাবে ধরা যায়, আরেকটা কি, আরেকটা স্পিডে থাকতে পারে বাট তার স্পিডটা হতে হবে কনস্ট্যান্ট স্পিড। কনস্ট্যান্ট স্পিড হলেও আমরা সেই রেফারেন্স ফ্রেমকে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হিসাবে ধরতে পারি। বুঝতে পেরেছো যে কোশ্চেন করেছিলে? স্যার একটা কোশ্চেন আছে। শিওর, বলো। রিলেটিভিটি তো আমরা স্যার দুইটা গতি থাকলে আমরা মানে পরিমাপ করি না, যেমন ট্রাকের উপরে যদি কেউ বল ছুঁড়ে মারে তখন আমরা রিলেটিভিটিটা কাউন্ট করি, তাইলে এখানে তো স্যার বিমান হচ্ছে স্যার শুধু একটা গতিতে যাইতেছে, তাহলে স্যার এখানে আমরা রিলেটিভিটিটা কিভাবে পাবো? দেখো রিলেটিভিটির বিষয়টা আরো ডিপ আস্তে আস্তে আমরা যাব, তার আগে তোমার কোশ্চেন যেটা সেটা হলো, দেখো রিলেটিভিটি মানে হচ্ছে আপেক্ষিক, এটাকে আমরা কি বলি, আপেক্ষিক। খেয়াল করো, আমি একটা ঘটনা বললে তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। ঘটনাটা কি হলো, আমাদের আর্থের সারফেস, পৃথিবীর সারফেস। তো পৃথিবীর সারফেসে তুমি দেখো, এই হলো তুমি,
যে কোশ্চেন করেছো তুমি আর তোমার আর এক ফ্রেন্ড, দুইজন এখানে আসো। এই হচ্ছে তোমার আর এক ফ্রেন্ড, দুইজনই কোথায় আসো? মনে করো গ্রাউন্ডে আসো, ফিল্ডে, মাঠের মধ্যে দাঁড়িয়ে আছো অথবা ক্যাম্পাসে দাঁড়িয়ে আছো, দুইজন আছো এখানে। তো এই দুইজনের কাছে দেখো, এই দুইজন, এরা একজনের রেসপেক্টে কি আছে, তুমি একজনের, এই যে একজনের সাপেক্ষে মনে করো এই যে পার্সন 1 পার্সন 2, পার্সন 1 এর সাপেক্ষে পার্সন 2 কি স্টেশনারি, এই স্থির আছে। এখন এখানে যদি কোনো একটা ঘটনা ঘটে, মনে করো এখানে কি হলো, এই একটা টেনিস বল তোমাদের দুইজনের সামনে এসে পড়লো মাটিতে, তাহলে কি তোমরা আলাদাভাবে দেখবা নাকি একই রকম ভাবে দেখবা যে হ্যাঁ একই ভাবে বলটা এসে পড়ে গেল? একই রকম ভাবে, একই রকম ভাবে বলটা এসে পড়ে গেল, একই ঘটনা তুমি দেখলা। বাট 3 নাম্বার একজন ফ্রেন্ড যদি আসে, দেখো যে ফ্রেন্ডটা তোমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে একটা বিমানে অথবা একটা রকেটে উড়ে যাচ্ছে, এখানে তোমার থার্ড একজন ফ্রেন্ড আছে, 3 নাম্বার একজন ফ্রেন্ড আছে। তো এই তিন নাম্বার ফ্রেন্ড সে কিন্তু এত সহজভাবে এই ঘটনাটা দেখবে না, যে তুমি যেভাবে বলটা পড়া দেখেছো, তোমার ফ্রেন্ড যেভাবে বলটা পড়া দেখেছে, এ যখন একটা স্পেসক্রাফটে বা একটা বিমানে যখন উড়ে যাচ্ছে, একটা স্পিডে আছে, তখন কি হবে? তখন তার কাছে এই ঘটনা দূর থেকে, এই ঘটনাটা দেখলে তোমরা যেভাবে দেখেছো সে কিন্তু সেভাবে দেখবে না। সে কি একইভাবে দেখবে? না স্যার, দেখবে না। তার মানে কি, সে যে ঘটনাটা দেখবে তার কাছে এই দেখা ঘটনাটা রিলেটিভ হয়ে গেল, আপেক্ষিক হয়ে গেল। এখন কি বুঝতে পেরেছো রিলেটিভ কি বিষয়টা? জি স্যার। আচ্ছা, আরো একটা সহজ ঘটনা দিয়ে বুঝাই, এটা একটা এক্সাম্পল গেল। আগে হচ্ছে রিলেটিভিটি যদি বুঝতে পারো, ভবিষ্যৎ মানে পরবর্তীতে আমি যত আলোচনা করব সহজে ধরতে পারবো, আগে রিলেটিভিটির সেন্সটা যদি বুঝতে পারো। এটা গেল আমাদের একটা এক্সাম্পল। সেকেন্ড আর একটা এক্সাম্পল বলি, তুমি যেহেতু গাড়ির কথা বললা, ট্রাকের কথা, ওইটা দিয়ে আমি আরেকটা এক্সাম্পল বলি। তো সেটা কি ধরনের? আমি মনে করো এটা হচ্ছে একটা লরি, লরি বোঝো তো, ট্রাকের মতো পেছনে জায়গা থাকে, দেখেছো না লরি? এই যে, আমি তো অত ভালোভাবে ড্র করতে পারবো না, ফ্রি হ্যান্ডে তো বোঝানোর চেষ্টা করতেছি এবং তোমরা আশা করি বুঝতে পারবা এটা কি একটা লরি। তো লরির মধ্যে তোমরা দুইজন বন্ধু দাঁড়িয়ে আছো, এই তোমার এক ফ্রেন্ড, এই একটা ফ্রেন্ড, যদিও মানুষগুলো সব রোবোটিক হয়ে যাচ্ছে, কিছুই করার নাই, আর আমি তো আর হিউম্যান ড্র করা এখন ফ্রি হ্যান্ডে নট পসিবল, আমি এমনিও ড্রয়িং এ ভালো না। তো এই হচ্ছে আর একজন ফ্রেন্ড, এই আর একজন ফ্রেন্ড, দুইজন ফ্রেন্ড। এই দুইজন ফ্রেন্ড তোমরা লরির মধ্যে দাঁড়িয়ে আছো। লরি কত কিলোমিটারে যাচ্ছে? ধরে নাও যে লরির মুভমেন্ট হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ারে লরিটা তার মুভমেন্ট হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার। 50 কিলোমিটার পার আওয়ারে কার মুভমেন্ট হচ্ছে? কে মুভ করতেছে? লরি। লরির মুভমেন্ট হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ারে। এখন প্রথম তোমার এই পার্সন 1 আর পার্সন 2, তোমরা দুই বন্ধু অথবা দুইটা চাইল্ডও হতে পারে, কারণ বড়রা তো আর লরিতে উঠে বল ছুড়বে না, একটু ছোট মানুষ চিন্তা করি তাহলে বিষয়টা প্র্যাকটিক্যালের সাথে থাকবে। ছোট বেবি বা ছোট বাচ্চা, 8-10 বছরের বাচ্চা দুইজন চিন্তা করতে পারো। তো এরা কি করেছে, এখানে এইটা টেনিস বল ছুঁড়ে মেরেছে ওর বন্ধুর কাছে, এই টেনিস বল বন্ধুর কাছে ছুঁড়ে মারছে, বন্ধু এখানে এসে রিসিভ করছে বলটা। এই বলটা তার স্পিড হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, 10 কিলোমিটার পার আওয়ার। দেখো এই লরি যাচ্ছে 50 কিলোমিটার পার আওয়ারে, লরির সাথে দুইজন বন্ধুও কিন্তু যাচ্ছে 50 কিলোমিটার পার আওয়ারে। বাট এই প্রথম বন্ধু যখন দ্বিতীয় বন্ধুর কাছে বল ছুঁড়ে মেরেছে, দ্বিতীয় বন্ধু বলো তো বলের স্পিড কত ফিল করবে? তার কাছে কত মনে হবে বলের স্পিড? না, তা কেন হবে? আচ্ছা, তোমরা এটা না বুঝলেও তোমরা তো ট্রেনে ভ্রমণ করেছো, হয়তো লরিতে এভাবে খেলো নাই। একটু দেখো আমি বুঝাই, যে মনে করো তোমরা ট্রেনে ভ্রমণ করেছো, তাই না? তো ট্রেনে তোমরা ফেস টু ফেস বসে থাকো, সামনাসামনি দুইজন বন্ধু বসে আছো। তো দুইজন বন্ধু যদি তোমার বল মারে, একজন বল একটা টেনিস বল ছুঁড়ে মারলো, তুমি কি স্বাভাবিকভাবে ধরতে পারবা নাকি তোমার কাছে কষ্ট হবে ধরতে? এমনিতে মাটিতে দাঁড়িয়ে যদি স্বাভাবিকভাবে ধরতে পারতাম, মাটিতে দাঁড়িয়ে গ্রাউন্ডে মাঠে দাঁড়িয়ে একটা টেনিস বল ছুড়লে তুমি যেভাবে ধরতা, ট্রেনের মধ্যে পাশাপাশি দুইজন বসে যদি টেনিস বল ছোড়ে, তোমার কাছে কি আলাদা কোনো ঘটনা মনে হতো?
বা বিমানের মধ্যে বসে আছো, বিমানটা অনেক স্পিডে যাচ্ছে, এক সিট থেকে আরেক সিটে একটা টেনিস বল ছুঁড়ে মেরেছো, বলটা ধরেছে, এটা কি কোনো ডিফারেন্ট কিছু মনে হচ্ছে? যদিও বিমান 400-500 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, কিছু কি ডিফারেন্ট No, মনে sir. হয়? না স্যার। একই তাহলে তুমি ফিল করতেছো কি স্বাভাবিক ঘটনা ফিল করতেছো না? তাহলে এখানে দেখো, এই বন্ধু দুই নাম্বার বন্ধু 1 নাম্বার বন্ধুর ছুড়ে দেওয়া বল কিন্তু 10 কিলোমিটারই ফিল করবে। তার কাছে কিন্তু মনে হবে না যে এই গাড়ির স্পিডের কারণে তার কোনো পরিবর্তন মনে হবে না, সে 10 কিলোমিটার পার আওয়ারই ফিল করবে। বিষয়টা সবাই বুঝতে পেরেছো কিনা? স্যার, একটা বিষয়টা কি ক্লিয়ার? কোশ্চেন ছিল স্যার এখানে। বলো। স্যার, আমরা যখন কোনো মানে ট্রাকে বা বাইকের পিছনে বসে থাকি, তখন যদি আমরা পানি খাইতে নেই, তখন কিন্তু হুম। স্যার আমরা মানে অনেক জোরে বের হয় পানিটা। এটা কি স্যার রিলেটিভিটির সাথে কোনো কানেকশন আছে? না, এটা রিলেটিভিটির সাথে এখানে রিলেটিভিটির সাথে কানেকশন নাই। পানি যখন তোমার বোতলে আছে, দেখো বোতলের ভিতরে থাকলে কিন্তু তার কোনো মুভমেন্ট নাই। মুভমেন্ট আছে, সে কি বাইকের স্পিডে দৌড়ায় বেরোয় চলে যাচ্ছে? যাচ্ছে না। কিন্তু যখন পানিকে তুমি ছেড়ে দিয়েছো মুখের মধ্যে খাওয়ার জন্য, বোতল থেকে যখন বাইরে বের করেছো, তখন তার উপরে বাতাসের ফোর্সটা কাজ করে, তার উপরে এয়ারের রেজিস্ট্যান্স বা বাতাসের ধাক্কা কাজ করে, এবং গ্রাভিটি মানে পৃথিবীর আকর্ষণ বলটা কাজ করে। এই দুইটা বলের কারণে সে অন্যদিকে মুভ করে যায়, বেসিক্যালি অন্যদিকে তার মুভমেন্ট হয় বাতাসের বাধার কারণে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে তো স্যার যখন আমরা বল ছুড়ে মারতাম, তাহলে তো স্যার এখানে সেম ঘটনাই ঘটার কথা হতো না, যে বাতাসের ঘর্ষণের বা হ্যাঁ, গ্র্যাভিটির কারণে আমাদের বলটা ধরতে কষ্ট হতো? হ্যাঁ, দেখো, এখানে হতো যদি আমরা বাতাসের বাধাটা নেগলেক্ট না করি। এখানে আমরা ধরেছি কি লরিটা মুভ করতেছে মাত্র 50 কিলোমিটার পার আওয়ারে। তো এই 50 কিলোমিটার পার আওয়ারে বাতাসের কিছু বাধা থাকবে, বাট বাতাসের বাধাটা এই জায়গায় কাছাকাছি দাঁড়ানো দুইজন পার্সনের জন্য খুবই নেগলিজিবল একটা বাধা, যদিও কিছুটা এফেক্ট করবে। আগেই কিন্তু গত ক্লাসে বলেছিলাম, আমরা কি বলেছিলাম, যে আমরা যা আলোচনা করব সবকিছু হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে কি আমরা নেগলেক্ট করব বা কি কনসিডার করব না, সেখানে গ্র্যাভিটেশনাল কোনো ইফেক্ট আমরা কনসিডার করব না। ওকে? আর এই আলোচনাটা আজকেও যাব, এই যে রেফারেন্স ফ্রেম আলোচনার মধ্যে এগুলো চলে আসলো, তো আমি রেফারেন্স ফ্রেমের পরেই চলে যেতাম ক্লাসিফিকেশন অফ রিলেটিভিটিতে। যে রিলেটিভিটির ক্লাসিফিকেশন, রিলেটিভিটি হচ্ছে 2 টাইপস অফ রিলেটিভিটি। ওয়ান টাইপ, একটা হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আর একটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। তো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি হচ্ছে যেখানে কোনো গ্র্যাভিটেশনাল ইফেক্ট, গ্র্যাভিটির কারণে, এই যে দেখো বলটা ছুঁড়ে মারলাম, বল ছুঁড়ে মারলে নিচে কিন্তু তার একটা ওয়েট কাজ করে, গ্র্যাভিটির একটা পুলিং আছে, আবার এখানে কি বাতাসের বাধা আছে। তো এই দুইটা জিনিস যদি আমরা কনসিডার করি, তাহলে সেই রিলেটিভিটিটা চলে যাবে জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে, এবং তার জন্য এক্সপ্লানেশনগুলো হবে লরেন্স ট্রান্সফরমেশনের ইকুয়েশন ইউজ করার মাধ্যমে, এবং সেটা আরো কমপ্লিকেটেড ইকুয়েশন আসবে এবং কমপ্লিকেটেড এক্সপ্লানেশন আসবে। আর আমরা যদি নেগলেক্ট করি যে বাতাসের কোনো বাধা নাই, আর এখানে গ্র্যাভিটেশনাল পুলিংটাও নেগলিজিবল, মানে খুবই নগণ্য, এটাকে আমরা নেগলেক্ট করলাম, তাহলে যে ঘটনাগুলো আমরা এক্সপ্লেইন করব সেই ঘটনাটা হলো জেনারেল স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ঘটনা, এবং সেই ক্ষেত্রেই যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা অ্যাপ্লিকেবল। বিষয়টা কি বুঝাইতে পারছি? বুঝতে পেরেছো কিনা? জি স্যার। যে কোশ্চেন করেছিলে সে কি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো, এই বাতাসের বাধা নেগলেক্ট করার পরে আমরা চিন্তা করলে এই বন্ধু 1 আর বন্ধু 2 এর কাছে স্বাভাবিক ঘটনাটা কি স্বাভাবিক ঘটনার কোনো পরিবর্তন হচ্ছে না। তো এই যে ঘটনার পরিবর্তন হলো না, এই দুইটা বন্ধু যদি মাটিতে দাঁড়িয়ে, এই যে দেখো এখানে এক পার্সন 1 থেকে পার্সন 2, তো যদি এর কাছে টেনিস বলটা ছুঁড়ে মারতো উপরের ডায়াগ্রামে, এই টেনিস বলটা সে 10 কিলোমিটার পার আওয়ারে ফিল করতো, যে বলটা আমার কাছে আসলো 10 কিলোমিটার পার আওয়ার। এখন লরির মধ্যেও দাঁড়িয়ে যদি বলটা ছুঁড়ে মারে, তাও কি ফিল করবে, যে আমার কাছে বলটা আসলো 10 কিলোমিটার পার আওয়ারে। বাট লরিটা কি থাকতে হবে, লরির একটা কন্ডিশন আছে, যদি লরি সেই কন্ডিশন ফিল করে তাহলেই কিন্তু 10 কিলোমিটার পার আওয়ার ফিল করবে। সেই লরির কন্ডিশনটা কি, লরিটা সবসময়ই 50 কিলোমিটার পার আওয়ারে তাকে মুভ করতে হবে, কখনো 40, কখনো 30, কখনো 60, কখনো 70, কখনো 50, এরকম যদি ভ্যারি করে তাহলে এই কন্ডিশনটা হবে না। তাহলে এইভাবে আমরা এক্সপ্লেইন করতে পারবো না। তাহলে আমাদেরকে যেভাবে এক্সপ্লেইন করতে হবে সেটা হচ্ছে আমাদের জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে লরেন্স ট্রান্সফরমেশনে
কনসিডার করার মাধ্যমে আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। ওকে, সো এই যে ঘটনা 1, এই যে দেখো আমি ক্রস দিলাম ঘটনা 1 এবং এখানে ক্রস 2 দিলাম, দুই নাম্বার ক্রস, এইটা হলো আমাদের ঘটনা 2। এই দুইটা ঘটনা কিন্তু একই রকম ভাবে অবজার্ভ হচ্ছে। তো একই রকম ভাবে অবজার্ভ হচ্ছে কেন? কারণ এই দুইটা ফ্রেমই হচ্ছে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এটা স্টেশনারি ফ্রেম, এটাও ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এটা হচ্ছে মুভিং ফ্রেম, বাট যেহেতু কনস্ট্যান্ট স্পিডে তার মুভমেন্ট হচ্ছে, তো এটাও হচ্ছে একটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এই কারণে দুই জায়গার ঘটনা সেম। বাট যদি এরকম হয় 3 নাম্বার বন্ধু, দেখো এখানে 3 নাম্বার একজন বন্ধু তোমাদের বা ওদের ওই দুইজনের আর একজন 3 নাম্বার বন্ধু, সে এখানে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে এদের বল ছোড়াটা সে অবজার্ভ করলো। এখন বলো তো এই 3 নাম্বার বন্ধু এই বলটাকে কত কিলোমিটার স্পিডে মুভ হতে দেখবে 3 নাম্বার বন্ধুর কাছে? 60। দেখো 3 নাম্বার বন্ধু কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, রাস্তায় দাঁড়ানো আছে। এটা কি রাস্তায়, গ্রাউন্ডের মানে রাস্তায় দাঁড়ানো অবস্থায় আছে। 3 নাম্বার বন্ধুর কাছে বলের স্পিড কত মনে হবে? 3 নাম্বার বন্ধু দেখো 3 নাম্বার বন্ধু দেখছে কি যে লরিটা যাচ্ছে 50 কিলোমিটার পার আওয়ারে। তো 3 নাম্বার বন্ধুর কাছে তো লরি স্পিডটা ফিল হবে। লরি কত গেল? 50 কিলোমিটার পার আওয়ারে। পাশাপাশি আরো বলের স্পিড, পাশাপাশি কি এখানে বলটাও মুভ হচ্ছে। তাহলে 50 কিলোমিটার পার আওয়ার প্লাস হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, এই দুইটা মিলিতভাবে সে মনে করবে বলটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে তার মুভমেন্ট হচ্ছে। বলটাকে সে খুব দ্রুত যেতে দেখবে, বলটা মনে হবে কি খুব দ্রুত তার চোখের সামনে দিয়ে মুভ করে চলে গেল। আর এরাও কি মনে করবে? এরা স্বাভাবিক যেভাবে মাঠে খেললে স্বাভাবিকভাবে 10 কিলোমিটার যেভাবে ফিল হতো, গাড়ির ভিতরে থাকলেও সে 10 কিলোমিটারে ফিল হচ্ছে। বিষয়টা কি এখন ক্লিয়ার হয়েছে? তাহলে বলো তো রিলেটিভ মোশনটা কার কাছে হলো? রিলেটিভ মোশন কি এই লরির মধ্যে দুইজন ব্যক্তি যে দাঁড়িয়ে বল ছুড়ছে তাদের কাছে রিলেটিভ মোশন, নাকি 3 নাম্বার পার্সনের কাছে রিলেটিভ মোশন হলো? 3 নাম্বারের কাছে 3 নাম্বার পারসন। 3 নাম্বার পার্সনের কাছে রিলেটিভ, সে কিন্তু প্রকৃত স্পিড মেজার করতে পারবে না। তার কাছে মেজার স্পিডটা কখনো রিয়েল স্পিড হবে না। রিয়েল স্পিড কে মেজার করবে? হয় যদি থেমে থাকতো, দুইজন যদি একই ফ্রেমে দাঁড়িয়ে স্পিড মেজার করতো তাহলে তারা রিয়েল স্পিডটা পেত, অথবা ইউনিফর্ম স্পিডে বা কনস্ট্যান্ট স্পিডে মুভ করা কোনো ফ্রেমে থাকলে স্পিড ফিল করলে বা স্পিড মেজার করলে সে রিয়েল স্পিড পেত। বাট 3 নাম্বার আর একজন যদি বাইরে থাকে, ওই ফ্রেমের কাছেও না থাকে, ওই ফ্রেম থেকে বাইরে কোনো আরেকটা ফ্রেমে থাকে, তাহলে সে যে ঘটনাটা অবজার্ভ করবে সেই ঘটনাটাই বেসিক্যালি রিলেটিভ ঘটনা, আপেক্ষিক ঘটনা। সে প্রকৃত ঘটনা মেজার করতে পারে না। রিলেটিভিটিতে দুইটা বিষয় গুরুত্বপূর্ণ, একটা হলো প্রপার মানে পারফেক্ট অ্যাকুরেট, আর একটা হলো রিলেটিভ। তো প্রপার এক ধরনের মেজারমেন্ট, রিলেটিভ হচ্ছে অন্য ফ্রেমে থেকে মেজার করা মেজারমেন্টকে আমরা রিলেটিভ মেজারমেন্ট বলি। ওকে, এতটুকু বিষয় সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা? ক্লিয়ার হয়েছে? তাহলে আর এই বিষয়টা শিখতে পেরেছো কিনা যে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম কাকে বলা হয়? কাকে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম বলা হয়? কেউ কি একজন থাকবে? হ্যাঁ, যেখানে ওই ফ্রেমের অ্যাক্সেলারেশন 0 থাকবে তাকে আমরা রেফারেন্স ফ্রেম বলতে পারি। সাপোজ এমসিকিউ এমন একটা কোশ্চেন দেওয়া হলো যে নিউটনস লস আর ভ্যালিড ইন হুইচ ফ্রেম? নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, অনলি রেফারেন্স ফ্রেম আর নান, চারটা অপশন দেওয়া হলো। কি বলা হলো? যে নিউটনস ল অফ ফিজিক্স আর ভ্যালিড ইন হুইচ ফ্রেম? কোন ফ্রেমে নিউটনস ল অফ ফিজিক্স আর ভ্যালিড, নিউটনস ল অফ ফিজিক্স গুলো কোন ফ্রেমের জন্য ভ্যালিড হবে? তাহলে আমি চারটা অপশন দিলাম, কোনটা হবে কারেক্ট আনসার বলো তো? নিউটনস ল অফ মোশনস কোন ফ্রেমের জন্য ভ্যালিড হবে? ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের জন্য নিউটনস ল অফ মোশনস আর ভ্যালিড। ওকে, এখন তাহলে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম কি? খুব সহজেই আমরা শর্টে এই জিনিসটা শিখে যেতে পারি। যেখানে অ্যাক্সেলারেশন ইজ নট ইজ ইকুয়ালস টু 0, যে রেফারেন্স ফ্রেমের অ্যাক্সেলারেশন থাকবে সেই রেফারেন্স ফ্রেমকে আমরা বলি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তাহলে যে রেফারেন্স ফ্রেমের অ্যাক্সেলারেশন 0 হবে না, অ্যাক্সেলারেশন থাকবে, তার মানে সে সময়ের সাথে সাথে স্পিড হয় বাড়াবে অথবা কমাবে। হয়তো প্রথম 1 সেকেন্ডে তার স্পিড ছিল 10 কিলোমিটার পার আওয়ার,
দ্বিতীয় সেকেন্ডে তার স্পিড হয়ে গেল 12 কিলোমিটার পার আওয়ার, তৃতীয় সেকেন্ডে তার স্পিড হয়ে গেল 15 কিলোমিটার পার আওয়ার, তারপরে 20, এভাবে করে গ্রাজুয়ালি যদি বাড়তে থাকে তাহলে কি হবে, ফ্রেমটা অ্যাক্সেলারেটিং, ফ্রেমের অ্যাক্সেলারেশন হচ্ছে, তাহলে ওই ফ্রেমটাকে আমরা বলি নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, যেখানে অ্যাক্সেলারেশন ইজ নট ইজ ইকুয়ালস টু 0। আমি কিন্তু এমসিকিউ দিতে পারি যে হুইচ ফ্রেমস অ্যাক্সেলারেশন ইজ নট ইজ ইকুয়ালস টু 0, অথবা একটা এক্সাম্পল অনেক কথার বার্তা বললাম where acceleration is not is equals to 0, this frame is called inertial reference frame, non inertial reference frame or none, তিনটার মধ্যে কোনটা কারেক্ট আনসার? সো ডেফিনেটলি নন এটা ইনার্শিয়াল হবে রেফারেন্স ফ্রেম। নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। সো এই যে কি পয়েন্টগুলো দেখো, আমি যখন এইগুলাতে যে এই পেইন্টে যখন লিখছি কি পয়েন্টগুলো কিন্তু ব্র্যাকেটে দিচ্ছি, এইগুলো হচ্ছে কি পয়েন্ট, এই কি পয়েন্টের উপর বেস করে তোমাকে এমসিকিউ গুলো দেওয়া হবে, এবং সেই এমসিকিউ গুলো কিন্তু মাথায় রাখতে হবে যে এই পয়েন্টের উপরে স্যার মানে বলেছিল, যেভাবেই কথা সাজাই দেওয়া হোক না কেন তোমাদেরকে পাজেলড করা হবে, মানে 40-50% দেওয়া হবে একদম ডিরেক্ট কোশ্চেন, সবাই পারবে এরকম, বাকি কোশ্চেনগুলো তোমাকে পাজেলড করার চেষ্টা করা হবে বিভিন্ন ওয়েতে। তো তোমাকে মাথায় রাখতে হবে কি পয়েন্ট, যে এটা এই হলো বিষয়, এটা হইলেই এটা হবে, তো সেই পয়েন্টটা মাথায় রাখলে যাই বলা হোক না কেন তুমি সহজে কারেক্ট আনসারটা পিক করতে পারবা। রিলেটিভিটি লেকচার 1 এটা সেভ করে রাখি, তাহলে পরে সেন্ড করতে পারবো না, আচ্ছা ডেস্কটপে থাক। তো এতটুকু আলোচনা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম এন্ড নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম ক্লিয়ার? এর পাশাপাশি আরো একটা আলোচনা করে ফেলেছি অলরেডি, সেটা হচ্ছে আমাদের রিলেটিভিটির ক্লাসিফিকেশন। আমি লিখি দেখো পয়েন্ট মনে রাখার জন্য, তোমাদের এমসিকিউ এর জন্য, ভাইবার জন্য যে পয়েন্টগুলো আসলে গুরুত্বের সাথে মাথায় রাখতে হবে, যে রিলেটিভিটি কয় টাইপের হয়। রিলেটিভিটি হচ্ছে দুই টাইপের, আইনস্টাইনের যে রিলেটিভিটি সেটা 2 টাইপস। নাম্বার ওয়ান স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, special theory of relativity. Number 1 special theory of relativity, আর দিয়ে রিলেটিভিটি লিখলাম বুঝতে পারবা, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। নাম্বার 2 হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, এটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। তো দুইটা দেখো আমরা কিভাবে মনে রাখবো যে কোন রিলেটিভিটিতে আসলে কি, এটা দেখো হোয়াই ইট ইজ কল্ড স্পেশাল। আমি তোমাদের কোশ্চেন আস্ক করব, হোয়াই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ইজ কল্ড স্পেশাল, এটাকে কেন স্পেশাল বলা হয়, হোয়াট ইজ দ্য রিজন? বিকজ ইটস ডিলস অনলি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এই স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিটা শুধুমাত্র ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিয়ে ডিল করে, শুধুমাত্র ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স নিয়ে ডিল করে, এটা কোনোভাবেও নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের কোনো ঘটনা ডিল করে না বা এক্সপ্লেইন করে না, এই কারণে দিস ইজ কল্ড স্পেশাল। এখন স্পেশাল শুনে মনে হয় না যে আসলে এটা মনে হয় গুরুত্ব বেশি, কি মনে হয়? শুনলে মনে হচ্ছে এটা বিশেষ কিছু স্পেশাল, কিন্তু আসলে এটার মানে এটার হচ্ছে দুর্বলতা থাকার কারণে এর নাম দেওয়া হয়েছে স্পেশাল। কি দুর্বলতা? যে এটা অ্যাডভান্স লেভেল এক্সপ্লেইন করতে পারে না, এটা হচ্ছে শুধুমাত্র ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সের জন্য অ্যাপ্লিকেবল, অনলি অ্যাপ্লিকেবল ফর ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, এটা ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের জন্য অ্যাপ্লিকেবল। তার মানে কোন ফ্রেম? যে ফ্রেমের কোনো স্পিড থাকবে না, অথবা যে ফ্রেমটা কনস্ট্যান্ট স্পিডে তার মুভমেন্ট হবে। আর জেনারেল থিওরি অফ রিলেটিভিটি কি নিয়ে ডিল করবে? জেনারেল থিওরি অফ রিলেটিভিটি হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম নিয়ে, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিয়ে তার ডিলিংস বা তার আলোচনা বা তার এক্সপ্লানেশন গুলো সব কিছু নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের জন্য, নন ইনার্শিয়ালের জন্য। এটা একটু উল্টো হয়ে গেছে লেখা, উল্টা ঠিক করে দিলাম, ইনার্শিয়াল নন ইনার্শিয়াল, নন ইনার্শিয়াল, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এর পাশাপাশি আরো একটা বিষয় আছে প্লাস, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম প্লাস কি হবে? গ্র্যাভিটেশনাল ইফেক্ট, গ্র্যাভিটেশনাল ইফেক্ট, যে গ্র্যাভিটির ফলে যে চেঞ্জগুলো হয় সবগুলো এখানে কনসিডার করা হয়। গ্র্যাভিটেশনাল ইফেক্ট,
তাহলে এখানে কিন্তু তোমাদের ভাইবা অথবা এমসিকিউ কোশ্চেন দিতে পারি যে তোমাকে কি পয়েন্টটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, এটা এনও দিয়ে রাখছি, আচ্ছা, নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম প্লাস গ্র্যাভিটেশনাল ইফেক্ট, এই দুইটা যে কনসিডার করে বা এই দুইটা নিয়ে যে ডিল করে, সেটা কোন থিওরি অফ রিলেটিভিটিতে এই দুইটা নিয়ে ডিল করা হয়, সেটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে। আর শুধুমাত্র নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিয়ে ডিল করা হয় বা শুধুমাত্র ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিয়ে আলোচনা করা হয় কোন রিলেটিভিটিতে, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে। তো আমরা আমাদের মডার্ন ফিজিক্সের সিলেবাসে যে পার্টটা ইনক্লুডেড সেটা হচ্ছে শুধুমাত্র স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আমাদের সিলেবাসে জেনারেল থিওরি অফ রিলেটিভিটির পার্টটা নেই, শুধুমাত্র আছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। তো আমরা যত আলোচনা করব এরপরে রিলেটিভিটি রিলেটেড যা আলোচনা করব, তোমাকে ধরে নিতে হবে এটা কি, এটা শুধুমাত্র স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ঘটনা এবং ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের ঘটনা আলোচনা করা হচ্ছে। ওকে, কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। রিলেটিভিটির ক্লাসিফিকেশনটা কি সবাই বুঝতে পেরেছো? কয় ধরনের রিলেটিভিটি? জি স্যার। এবং সেটার ক্রাইটেরিয়া কি, কোন ক্রাইটেরিয়া থাকলে বা কিসের কারণে আমরা এটাকে স্পেশাল বলি, কিসের কারণে এটাকে জেনারেল বলি, এই দুইটা বিষয় মাথায় রাখতে হবে। হলো এটা। এরপরে আমরা চলে যাব আমাদের এই যে দেখো নিউটনস, আমরা যখন মেকানিক্স পড়া শুরু করি তখন কিন্তু শুরুতেই শিখেছি নিউটনের গতিসূত্র, তাই না? তিনটা সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। একইভাবে আমরা যে রিলেটিভিটি একটা পার্ট শুরু করেছি, এটা ফিজিক্সের নতুন একটা পার্ট। তো কে এটার ইনভেন্টর? আইনস্টাইন, আলবার্ট আইনস্টাইন, সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন। তো তারও প্রথমে এই রিলেটিভিটি রিলেটেড আমাদের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি রিলেটেড ল আছে, এই ল গুলো আমাদের শিখতে হবে। ফার্স্ট ল, সেকেন্ড ল, দুইটা ল বা দুইটা পোস্টুলেট বলা হয়, আসলে এখনো ল হয় নাই। নিউটনসটা তো অনেক আগে দিয়েছে, 100 বছর অতিক্রম করে বা ওদেরগুলো এস্টাবলিশড হয়ে যাওয়ার কারণে ল হয়ে এস্টাবলিশড হয়েছে। আর আইনস্টাইনের রিলেটিভিটির এই বিষয়গুলো এখন পর্যন্ত পোস্টুলেট আকারে এস্টাবলিশড, এদেরকে বলা হয় পোস্টুলেটস। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির দুইটা পোস্টুলেটস, তো আমরা সেটা এখন শিখব, পোস্টুলেটস অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। সেটা থেকে শিখবো নাকি এখান থেকেই শিখি? খুবই গুরুত্বপূর্ণ দুইটা পোস্টুলেট, যে কোনো ভাবে এটা তোমাদের এক্সামে আসবে, হয় ভাইবা আকারে অথবা এমসিকিউ আকারে বা যে কোনো ওয়েতে কিন্তু এটা আসতে পারে। হোয়াট আর দ্য পোস্টুলেটস অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির পোস্টুলেট গুলা কি সেটা তোমাদের আসতে পারে, জানতে হবে। তো ফার্স্ট পোস্টুলেটকে আমরা বলি প্রিন্সিপাল অফ রিলেটিভিটি। ফার্স্ট পোস্টুলেটের আরেকটা নেম হচ্ছে প্রিন্সিপাল অফ রিলেটিভিটি। প্রিন্সিপাল অফ রিলেটিভিটি এখানে কি বোঝায়, যে লজ অফ ফিজিক্স আর দ্য সেম ইন অল ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, এটা আমরা আগেও শিখেছি। তো এটাই হচ্ছে আইনস্টাইনের ফার্স্ট পোস্টুলেট বা প্রথম অনুসিদ্ধান্ত বলা হয়, বাংলায় যদি আমরা বলি এক কথায় অনুসিদ্ধান্ত, বা যেই সিদ্ধান্তটা সে এস্টাবলিশড করেছে, সে বিভিন্ন ম্যাথমেটিক্যাল এক্সপ্লানেশনের মাধ্যমে, ম্যাথমেটিক্যাল ডেরিভেশনের মাধ্যমে এটা এস্টাবলিশড করেছে, এক্সপেরিমেন্টের মাধ্যমে। তার পরবর্তীতে প্রুফ পাওয়া গিয়েছে, বাট আরো এস্টাবলিশড ওয়েতে যখন প্রুফ হয়ে যাবে তখন এগুলো ল আকারে এস্টাবলিশড হবে, তখন আমরা বলবো ফার্স্ট ল, সেকেন্ড ল। এখন এটা পোস্টুলেটের পর্যায়ে রয়েছে। তো ফার্স্ট পোস্টুলেটটা কি, যে লজ অফ ফিজিক্স, সব ধরনের ফিজিক্সের ল কি হবে, সেম হবে, মানে কি সেম ওয়েতে অ্যাপ্লিকেবল হবে। কোথায়? ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে ফিজিক্সের লগুলো চেঞ্জ হবে না। যদি একটা স্টেশনারি ফ্রেম হয় সেখানে ফিজিক্সের ল যেভাবে অ্যাপ্লিকেবল হবে, যদি সেটা এটা যদি মুভিংও হয় তাহলেও লটা একইভাবে অ্যাপ্লিকেবল হবে। তো এর একটা এক্সাম্পল আমার এখানে, এক্সাম্পলটা দেখাই যে আসলে সেটা কিভাবে এক্সপ্লেইন করতে পারি। ফার্স্ট পোস্টুলেটের এক্সাম্পল এটা দেখো, আইনস্টাইনস ফার্স্ট পোস্টুলেট নোন অ্যাজ দ্য প্রিন্সিপাল অফ রিলেটিভিটি স্টেট দ্যাট, আমি এই শীটটা তোমাদের দিয়ে দিব, আমি এই যে এখন যেটা ফাইলটা ওপেন করেছি এই ফাইলটা দিয়ে দিব, পাশাপাশি আমি এই এখানে যেগুলো লিখছি এগুলাও দিয়ে দিব। তো দুইটার কম্বিনেশনে তোমরা যদি শিখো তাহলে বিষয়টা একদম পরিষ্কার হবে আশা করি। তো ফার্স্ট পোস্টুলেটটাই হচ্ছে এটা দেখো, দ্য লজ অফ ফিজিক্স আর দ্য সেম ইন এভরি অর অল ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। তো সেটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। কিভাবে এক্সাম্পল দেওয়া হয়েছে দেখো, যে এরকম যদি হয় যে আমাদের যে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে ইএমএফ ইনডিউসড হওয়ার ঘটনা, ফ্যারাডেজ ল তোমরা শিখেছো বা জানো, এইচএসসি তেও পড়েছো, যে এখানে একটা আমাদের
সলিনয়েড আছে, কয়েল, এই যে অনেকগুলো কয়েলের কম্বিনেশনকে আমরা বলি সলিনয়েড। একটা ম্যাগনেট যদি এই সলিনয়েডের মধ্যে মুভ করতে শুরু করে, আপ ডাউন করে, একবার নিচের দিকে একবার উপরের দিকে কিছু সময় এভাবে আমরা মুভ করতে থাকলে, আপ ডাউন করতে থাকলে এখানে একটা ইএমএফ তৈরি হচ্ছে, একটা ইএমএফ ইনডিউসড হচ্ছে। ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে হচ্ছে এখানে ইলেকট্রনগুলো মুভ করা শুরু করবে, ইলেকট্রনগুলো একটা পোটেনশিয়াল লাভ করবে বা একটা এনার্জি লাভ করবে, সেই এনার্জির কারণে ইলেকট্রনের মুভমেন্ট শুরু হবে। এখানে যেহেতু আমাদের একটা অ্যামিটার আছে, একটা সেন্সিটিভ অ্যামিটার আছে, সেই অ্যামিটার রিডিংটা কাউন্ট করবে যে এখানে কতগুলো ইলেকট্রন পাস হয়ে যাচ্ছে বা কারেন্টের ভ্যালু কত। তো ম্যাগনেট মুভ করার দরুনও যতটুকু ইএমএফ তৈরি হলো, এখন যদি আমরা রিভার্স করি যে ম্যাগনেটকে স্টেশনারি রেখে কয়েলকে মুভ করাইলেও দেখো সেম রেজাল্ট পাওয়া যাচ্ছে, একই ডিরেকশনের কারেন্ট পাওয়া যাচ্ছে, অপোজিট না সেম ডিরেকশনের কারেন্ট পাওয়া যাচ্ছে। তো এই যে কোনো একটা মুভ করলেও, একটা হচ্ছে স্টেশনারি, দেখো প্রথমে কি ছিল, কয়েলটা স্টেশনারি, তাহলে স্টেশনারি ফ্রেমে আমি যে ঘটনা পেলাম, এখন কয়েলটাকে কনস্ট্যান্ট স্পিডে মুভ করাইতে হবে। কন্ডিশন কি, কয়েলটাকে কিন্তু বেশি একবার খুব জোরে মুভ করাইলাম, একবার আস্তে মুভ করাইলাম তা না, সবসময় একটা কনস্ট্যান্ট স্পিডে তার মুভমেন্ট থাকতে হবে। যদি থাকে তাহলে এখানে আমি সেম রেজাল্টটি পাচ্ছি। এখান থেকে আমরা এটা প্রুভ করতে পারি বা বলতে পারি যে আমাদের এভরি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের জন্য ফিজিক্সের লগুলো সেম ভাবে অ্যাপ্লিকেবল বা সেম থাকবে, ডিফারেন্ট হয় না। ক্লিয়ার হয়েছে কিনা বিষয়টা? সবাই কি বুঝতে পেরেছো? ফার্স্ট পোস্টুলেটটা কি সবাই বুঝতে পেরেছো কিনা? কারো কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে পারো। কেউ একজন বলো তো, আনসার করো তো, হোয়াট ইজ ফার্স্ট পোস্টুলেট অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ফার্স্ট পোস্টুলেটটা কি? কেউ একজন বলো তো, আনসার করো। সকল সূত্রগুলো অ্যাপ্লিকেবল, সব লগুলা সেম থাকবে, সব লগুলা ভ্যালিড বা সব লগুলা একইভাবে অ্যাপ্লিকেবল। শুধু অ্যাপ্লিকেবল বললে হবে না, কি হবে, একইভাবে অ্যাপ্লিকেবল বা সেম থাকবে। বুঝতে পেরেছো? ফিজিক্সের ল গুলো সবাই একটু খেয়াল করো যে ফিজিক্সের যাবতীয় যত ল আছে অল ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমের জন্য সেম ওয়েতে অ্যাপ্লিকেবল, বা তারা রেজাল্ট সেম দেখাবে, তারা একই রেজাল্ট দেখাবে, তাদের ফলাফল সেম হবে, কোনো আলাদা হওয়ার সুযোগ নাই। এবং সেটা একটা এক্সাম্পল আমরা এই যে ইএমএফ ইনডিউসড এর মাধ্যমে দেখাইলাম, যে আমার কয়েলটা যদি স্টেশনারি থাকে তাহলেও যে ফলাফল পাচ্ছি, যত অ্যাম্পিয়ার কারেন্ট এখানে প্রডিউস হচ্ছে এবং যে ডিরেকশনে প্রডিউস হচ্ছে, আমার কয়েলটাকে মুভ করালেও একই ডিরেকশনে একই অ্যামাউন্টেরই কারেন্ট প্রডিউস হচ্ছে। এই কারণে থেকে আমরা বলতে পারি যে দ্য লজ অফ ফিজিক্স আর দ্য সেম ইন এভরি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। এটা হচ্ছে ফার্স্ট পোস্টুলেট, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির ফার্স্ট পোস্টুলেট। এরপরে আসো আমাদের সেকেন্ড পোস্টুলেট। হোয়াট ইজ দ্য সেকেন্ড পোস্টুলেট? আইনস্টাইন সেকেন্ড পোস্টুলেট। তো এইটা ফাইলটা নিয়ে আসি এখানে, তাহলে একসাথে থাকবে। এই ফাইলটা এখন বুঝতে তোমাদেরও সুবিধা হবে। এক্সাম্পলটা ওখান থেকে দেখানো হয়েছে আর এটা আমি এখানে নিয়ে আসলাম, দেখা এখানে। এরপরে গুরুত্বপূর্ণ অ্যানাদার পোস্টুলেট, সেকেন্ড পোস্টুলেটটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই ইন্টারেস্টিং কি, যে আমি এখানে ডান পাশে ডায়াগ্রামের মাধ্যমে সেটা এক্সপ্লেইন করব। ইন্টারেস্টিং হচ্ছে এই কারণে যে লাইটের স্পিড হচ্ছে ইনভ্যারিয়েন্ট, অপরিবর্তিত, কোনোভাবেও চেঞ্জ হয় না। খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। এটা কিন্তু সায়েন্টিস্টদের মেনে নেওয়াটা খুবই কঠিন ছিল, কিন্তু পরবর্তীতে এক্সপেরিমেন্টের মাধ্যমেও সেটা প্রমাণ হয়েছে। কিভাবে, একটা দেখো ঘটনাটা যদি বলি তাহলে তোমাদের কাছেও মনে হবে যে এটা কিভাবে সম্ভব। এখানে খেয়াল করো, এই হচ্ছে একজন পার্সন দাঁড়ায় আছে, এখানে একটা সোর্স, প্রথমে আগে সোর্স ড্র করি, আলোর উৎস ড্র করি, যেখান থেকে আলো বেরোচ্ছে। আলো যেহেতু বেরোচ্ছে এটাকে একটু ওয়েভ আকারে দেখাই, ওকে, কয়েকটা ওয়েভের কম্বিনেশন আকারে দেখাই, ওকে, এইটা আর একটা, তিনটা রে দেখাইলাম। এখান থেকে আলোর উৎস, লাইটের স্পিড, একজন পার্সন এখানে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে পার্সন দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই পার্সন যদি এই আলোর উৎসটা থেকে স্পিড মেজার করে, বলো তো সে কি প্রপার স্পিড মেজার করবে নাকি রিলেটিভ স্পিড মেজার করবে? যেখানে সোর্স সেখানেই সে দাঁড়িয়ে আছে, যেখানে সোর্স
সে প্রপার স্পিড মেজার করবে এবং তার মেজার স্পিডটা হলো সি। সে আলোর বেগ মেজার করলো, আলোর বেগ কত হলো? সি হলো। এখন এই পার্সন দেখো, এখন আমি একটা স্পেস ক্রাফট নিচ্ছি, এরই এখান থেকেই শুরু হলো একটা স্পেস ক্রাফটের যাত্রা। স্পেস ক্রাফট মানে বোঝো তো হাই স্পিডে চলা আকাশযান, রকেট হিসাবে আমরা কনসিডার করতে পারি। এই হলো একটা রকেট, ড্র করি, রকেটের একটা ভিউ ড্র করি, এভাবে দেই যাতে রকেট বোঝা যায়। ওকে, একটা রকেট। তো এই রকেটে একটা আলোর উৎস, এইখানে একটা আলোর উৎস রেখে দিয়েছি, এখান থেকে আলো বেরোচ্ছে, একটু ওয়েভ আকারে দেই যাতে বুঝতে পারো যে আলো বেরোচ্ছে। এই হলো আলোর উৎস, আলোর উৎস। ওকে, আলো বেরোচ্ছে, আরো একটা দিলাম যে এখান থেকে আলো বেরোচ্ছে। রকেটটা অনেক স্পিডে মুভ করে চলে যাচ্ছে, এর স্পিডটা হলো ইউ, খুব হাই স্পিড, নিয়ার টু দ্য লাইট স্পিড, খুবই গতিতে যাচ্ছে, বা যে স্পিডে যাক না কেন। এখন এই পার্সনটাই, এই যে পার্সন 1, সেই কিন্তু মেজার করতেছে, একে আমরা ও দিলাম, অবজারভার, এর নাম কি ও দিয়ে কি বোঝাচ্ছি? অবজারভার, আর সি হচ্ছে লাইটের স্পিড। তো প্রথম যে ঘটনা, সেই ঘটনা এখানে সোর্সটা এখানেই আছে, স্টেশনারি অবস্থায় আছে। আর সেকেন্ড যে ঘটনা, সোর্সটা মুভ করতেছে, কত স্পিডে মুভ করতেছে? সাপোজ ধরে নিলাম হচ্ছে অনেক ভালো একটা স্পিড ধরলাম, কিভাবে নিতে পারি, এরকম নিলাম যে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিলাম, 10 টু দি পাওয়ার 4 মিটার পার সেকেন্ড, এত স্পিডে তার মুভমেন্ট হচ্ছে। 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কার স্পিড? এই 1.6টা কার স্পিড বলো তো? এটা কার স্পিড? এটা হচ্ছে স্পেস ক্রাফটের স্পিড, স্পেস ক্রাফটের স্পিড 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিটার পার সেকেন্ড। তাহলে এই অবজারভার যদি এখন আলোর বেগ মাপে, তার কত মাপার কথা বলো তো? তার আলোর বেগটা কত হওয়া উচিত? 1.4 পাবে। দেখো, এই যে আমি এখন একটু ডান এই পাশে আসি ক্লিয়ার করার জন্য বিষয়টা। প্রথম ঘটনা নাম্বার 1, 1 নাম্বার ঘটনা, অবজারভার ও এ কি করলো? লাইটের স্পিড মেজার করলো, স্পিড পেল সি। দ্বিতীয় ঘটনা, রকেটের সাথে লাইটের স্পিড আছে, তাহলে অবজারভারের উচিত ছিল কি? লাইটের স্পিডটা তার মাপা উচিত, তার কাছে হওয়া উচিত ছিল সি প্লাস, সি তো থাকবেই, প্লাস কি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 4 হয়ে যাওয়ার কথা। এটা হওয়া উচিত কিনা বলো? এটা কি বুঝতে পেরেছো? এটা হওয়া উচিত ছিল, তাই না? উচিত এটা ছিল, কিন্তু না, এটা হয় না। সে মাপলে কিভাবে? এই অংশটা পাবেই না, সে লাইটের স্পিড সি থাকবে, যতই স্পিডে যাক না কেন আলোর বেগ একই থাকবে, আলোর বেগটা চেঞ্জ হয় না। এটাই হচ্ছে সেকেন্ড পোস্টুলেট, যে আসলে বাস্তবের সাথে এটা মিলানো খুবই ডিফিকাল্ট, বাট এক্সপেরিমেন্ট করে সেটাই তারই প্রমাণ পাওয়া গেল যে আলোর বেগ হচ্ছে সর্বোচ্চ, এর থেকে বড় বেগে কোনো বস্তু মুভ করতে পারে না। এবং এর বেগটা কখনো কোনো ফ্রেম থেকে, তুমি যেভাবে যে কোনো ফ্রেম যে কোনো অবস্থান থেকে মেজার করো না কেন, আর লাইটের স্পিড সবসময় একই হয়, লাইটের স্পিড সবসময় সেমই থাকবে, লাইটের স্পিডের কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে, this is the second postulate. Einstein's second postulate is that the speed of light in vacuum is the same in all inertial frame of reference and is independent of the motion of the source. ইন্ডিপেন্ডেন্ট মানে কি? সোর্সটা মুভ করলো না থেমে থাকলো, এর উপরে ডিপেন্ড করে না। সোর্স যত স্পিডেই মুভ করুক না কেন, মেজার করলে লাইটের স্পিড সিই হবে, আবার সোর্স থেমে থাকলেও লাইটের স্পিড মেজার করলে লাইটের স্পিড সিই হবে। বিষয়টা সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা বলো? কার কোনো ডাউট আছে নাকি ক্লিয়ার বুঝতে পেরেছো সেকেন্ড পোস্টুলেটটা? তাহলে কেউ একজন বলো তো, আনসার করো তো, হোয়াট ইজ সেকেন্ড পোস্টুলেট? হোয়াট ইজ দ্য সেকেন্ড পোস্টুলেট অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির সেকেন্ড পোস্টুলেটটা কি? The speed of light is same for all inertial frames of reference. Good. The speed of light is same for all inertial frame of references. এবং এটা কি? Independent of the motion of the source. Independent of the motion of the source. সোর্সের মোশনের উপরে কোনোভাবেও ডিপেন্ড করে না। এই পয়েন্টটা কেন বললাম? আমি তোমাদের এমসিকিউ এই পয়েন্টটা দিয়ে এমনভাবে একটা সেন্টেন্স তৈরি করে কোনো একটা কোশ্চেন দিতে পারি, যেখানে হয়তো ওইটাই মাথায় রাখতে হবে, যেহেতু সোর্সের স্পিডের সাথে বা সোর্সের স্পিডের ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ড করে না, তাহলে কি হবে? অবশ্যই লাইটের স্পিড সব জায়গায় সি হবে, লাইটের স্পিডের কোনো পরিবর্তন হবে না। মাথায় থাকবে তো? লাইটের স্পিড সবসময় কি হয়?
একই থাকে। এই কথাটা মনে রাখলে কি তুমি যে কোনো ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে যদি আমি তোমাকে কনফিউজড করার চেষ্টা করি বা তোমাকে পাজেলড করার চেষ্টা করি, তোমরা কি পাজেলড হবা? পাজেলড হওয়া কি উচিত? তোমাদের তো আমি পরিষ্কার একটা ইনফরমেশন বলে দিলাম যে লাইটের স্পিড আমি যেভাবে হোক না কেন, যে কোনো কন্ডিশনে মাপি না কেন, সোর্স যত স্পিডেই থাকুক না কেন, লাইটের স্পিড সবসময় সি হবে, লাইটের স্পিডের কোনো পরিবর্তন হবে না। তো এই কথাটা ক্লিয়ার যদি তুমি মাথায় রাখতে পারো, তো তোমাকে তো আর পাজেল করার কোনো ওয়ে নাই, পাজেল করার সুযোগ হবে না। ওকে, বুঝতে পেরেছো তো? ইয়েস স্যার। তাহলে আমরা পোস্টুলেট দুইটা শিখে ফেললাম, এরপরে আমরা চলে যাব লাইন। আচ্ছা, এরপরে আমরা টপিকে চলে যাই। এই যে এক্সপেরিমেন্টের কথা বলেছিলাম আমি, এটা তোমাদের ফাইল আকারে দিব। এটা হচ্ছে মিচেলসন মর্লি এক্সপেরিমেন্ট, যার মাধ্যমে দেখা যাচ্ছে যে লাইট বেশি ডিস্টেন্স ট্রাভেল করলেও তার স্পিড মেজারমেন্ট একই থাকে। এই এক্সপেরিমেন্টের মাধ্যমে লাইটের স্পিড যে সব জায়গায় সেম থাকে সেটাই প্রুফ করা হয়েছিল এই মিচেলসনস মর্লি এক্সপেরিমেন্টের মাধ্যমে। তো এক্সপেরিমেন্টটা আমরা ডিটেলস শিখবো না, জাস্ট এটাই জানলাম যে এটা হচ্ছে সেই এক্সপেরিমেন্ট যার মাধ্যমে প্রুফ করা হয়েছে যে লাইটের স্পিড সব জায়গায় সেম থাকে, লাইটের স্পিডের কোনো ভেরিয়েশন হয় না। এরপরে আমরা রিলেটিভ ভেলোসিটি অফ স্লো মুভিং অবজেক্ট, এই যে আমি যে ডায়াগ্রামটা দেখাচ্ছি, এই ডায়াগ্রামটা আরেকটু জুম করে বড় করে দেখাই। আমি যে বিষয়টা আলোচনা করলাম সেই বিষয়টা এখানে দেখো। এখানে আর্থে বসে থাকা একজন অবজারভার, এই অবজারভারের নাম হচ্ছে এস স্টেইনলি, এর নাম স্টেইনলি এই কারণে এস দিয়ে লিখেছে। আর্থে বসে আছে। এখানে দেখো এটা হচ্ছে আমাদের একটা স্পেসক্রাফট, দেখো স্পেসক্রাফট, আর এটা হচ্ছে একটা মিসাইল। এই স্পেসক্রাফট আর এটা হচ্ছে একটা মিসাইল। তো মিসাইলটা ছোড়া হচ্ছে কোথায়? স্পেসক্রাফট থেকে। দেখো এখানে মিসাইলে এইটা হচ্ছে আমাদের স্পেসক্রাফট, আর এখান থেকে একটা মিসাইল ছোড়া হবে। তাহলে এই যে স্টেইনলি যে বসে আছে, তোমরা একটু ডায়াগ্রাম দেখো, ভেলোসিটি গুলো দেওয়া আছে তোমাদের। এখান থেকে ফাইন্ড আউট করতে হবে যে স্টেইনলি মিসাইলের স্পিডটা কত মেজার করবে, মিসাইলের স্পিড সে কত মেজার করবে। এই ডায়াগ্রাম দেখে তোমরা এই ডায়াগ্রামই মনে করো একটা কোশ্চেন, আমি তোমাদেরকে কোশ্চেন দিয়েছি। এই ডায়াগ্রাম থেকে তোমরা ফাইন্ড আউট করো যে মিসাইল স্পিডটা কত হবে, কার কাছে? আর্থে যে অবজারভার বসে আছে তার কাছে। তো 3000 মিটার পার সেকেন্ড। কত হবে? 300 মিটার পার সেকেন্ড। দেখো এটা খুবই সিম্পল একটা ঘটনা। এর আগেও আমরা যেটা নিয়ে একটু আলোচনা করেছিলাম যে লরির মধ্যে বল ছোড়া, ওই ঘটনা দিয়ে এক্সপ্লেইন করেছিলাম। তো এখানে এই সেম বিষয় যে স্পেসক্রাফটের মুভমেন্ট হচ্ছে 1000 মিটার পার সেকেন্ড। তার মানে স্পেসক্রাফটটা 1 সেকেন্ডে 1000 মিটার ট্রাভেল করতেছে। আবার এই স্পিডে থাকা অবস্থায় সে একটা মিসাইল ছুড়ে মেরেছে। মিসাইলের স্পিড কত? মিসাইলের স্পিড হচ্ছে 2000 মিটার পার সেকেন্ড। তাহলে আর্থে যে বসে আছে তার কাছে তো স্পেসক্রাফটটা 1000 মিটার পার স্পিডে 1000 মিটার পার সেকেন্ড স্পিডে মুভমেন্ট হচ্ছে, প্লাস হচ্ছে মিসাইলের স্পিডটাও অ্যাড হয়ে যাবে। তাহলে 1000 প্লাস মিসাইল স্পিড হচ্ছে 2000। আলটিমেটলি এই আর্থে বসে থাকা স্টেইনলি বা যে অবজারভার বসে আছে তার কাছে মনে হবে যে এই স্পিডটা, মিসাইল কত স্পিডে আঘাত করতেছে? 3000 মিটার পার সেকেন্ড স্পিডে আঘাত করতেছে। এখন বলো তো এই 3000 মিটার পার স্পিডটা কি রিলেটিভ টাইম নাকি মানে এই রিলেটিভ স্পিড নাকি প্রপার স্পিড? রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড, এটা রিলেটিভ স্পিড। আর এই মিসাইলের প্রপার স্পিড কত? মিসাইলের রিয়েল স্পিড কত? 2000 মিটার per second. 2000 মিটার পার সেকেন্ড। তো এটা হলো রিলেটিভ এবং প্রপার। হ্যাঁ, 2000 মিটার পার সেকেন্ড। তো এই যে একটা ডায়াগ্রাম, এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে তোমাদের রিলেটিভ ঘটনা কোনটা এবং প্রপার ঘটনা কোনটা, কোনটা রিলেটিভ ঘটনা এবং কোনটা প্রপার ঘটনা, এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এই বিষয়টা প্রথমে বুঝতে হবে যে কোন ঘটনাটা রিলেটিভ আর কোন ঘটনাটা প্রপার।
আমি এই ঘটনাগুলো বোঝানোর জন্য আমি কিছু ডায়াগ্রামের হেল্প নিব এবং প্রতিটা ঘটনা বলবো, তোমাদেরকে আনসার করতে হবে যে কোনটা রিলেটিভ কোনটা প্রপার। আমি কয়েকটা ডায়াগ্রাম ড্র করব এখন। দেখো 1 নম্বরে, নাম্বার 1, এই হচ্ছে আমার রেফারেন্স ফ্রেম, এটা একটা রেফারেন্স ফ্রেম। ওকে, রেফারেন্স ফ্রেম এর মুভমেন্ট হচ্ছে ইউ। সো ইউটা সবসময় মাথায় রাখবে, ইউটা কি কনস্ট্যান্ট স্পিড, কারণ আমরা এখন যা ধরনের আলোচনা করব সব হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে। এই কারণে ইউ এর ভ্যালুটা সবসময় কি কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্ট স্পিডে যদি এর মুভমেন্ট হয়, এখানে একজন অবজারভার আছে, আর এই অবজারভারের কাছে একটা ঘড়ি আছে, এখানে এই অবজারভারের কাছে এটা একটা ঘড়ি, ডিজিটাল অথবা ঘড়ি আছে, এটা হচ্ছে ক্লক। নিডেল দিয়ে দেই তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, এটা হচ্ছে ক্লক, ঘড়ি। এখন তোমাদের বলতে হবে যে এই 1 নাম্বার যে ঘটনাটা আমি ড্র করলাম, এখানে এই অবজারভার ও হচ্ছে অবজারভার, এই অবজারভার কি তোমার রিলেটিভ টাইম মেজার করবে নাকি প্রপার টাইম মেজার করবে? এই অবজারভারের মেজারিং টাইমটা কি রিলেটিভ হবে নাকি প্রপার হবে? প্রপার হবে। বাকিরা কি বুঝতে পারো নাই? কেন প্রপার হবে? অন্যরা কেউ একজন বলো তো কেন প্রপার হলো? তো এখানে তো কোনো কিছু স্পিডের কথা বলা স্যার হয়নি। এটা স্যার কাঠামোটা সেম আছে, অবজারভার এক জায়গায় দাঁড়িয়ে আছে তাই। না দেখো, এই অবজারভার যেখানে ঘড়িটাও সেখানে একই ফ্রেমে, অবজারভার যেখানে ঘড়িটাও একই জায়গায়, অবজারভার যেখানে আছে ঘড়িটাও একই জায়গায় আছে, তাহলে কি হবে? ঘটনাটা কি হবে? প্রপার হবে, ঘটনাটা Proper প্রপার time. হবে। তো এটাকে ফ্রেম না দিয়ে আমি অন্যভাবে আরো একটু সুন্দরভাবে এক্সপ্লেইন করি একটা স্পেস ক্রাফটের মাধ্যমে, ওই ঘটনাটাকে আরেকটু রিয়েলিস্টিক ওয়েতে আমি প্রেজেন্ট করি। এটা হলো আমার একটা স্পেস ক্রাফট। ওকে, এই স্পেস ক্রাফটের মধ্যে অবজারভার আছে, এই হচ্ছে অবজারভার, আর এই অবজারভার এর স্পিড হচ্ছে ইউ স্পিড, অবশ্যই কনস্ট্যান্ট স্পিড, এবং ঘড়িটা আছে অবজারভার এই জায়গায় হচ্ছে ঘড়িটা আছে, স্পেসক্রাফটের ভিতরে ঘড়িটা আছে। তাহলে এই যে স্পেসক্রাফটের ভিতরে ঘড়িটা থাকলো, আর এই অবজারভার স্পেসক্রাফটের ভিতরে, মনে করো এটা হচ্ছে পাইলট যে গাড়িটা চালাচ্ছে, অথবা কোনো আরেকজন প্যাসেঞ্জার যে কেউ, অথবা কোনো একজন ইঞ্জিনিয়ার এই স্পেসক্রাফটের, সে ভিতরে আছে এবং ঘড়িটা তার এখানে আছে। তাহলে সে যে টাইমটা মেজার করবে সেই টাইমটা কি টাইম হবে? স্যার প্রপার টাইম স্যার। Improper, sir. প্রপার টাইম হবে। এখন এই প্রপার টাইমকে আমরা দেখো, প্রপার টাইমকে চেঞ্জ দিয়ে লিখি এভাবে, ডেল টি জিরো এর মাধ্যমে লিখি, ও টি জিরো, এটাকে প্রপার টাইম, অথবা শুধু টি জিরো দিয়েও লেখা যায়। তো ডেল টি জিরোর মাধ্যমে অথবা শুধু টি জিরোর মাধ্যমে লেখা হয়, এটা প্রপার টাইম। এখন আমি 3 নাম্বার ঘটনাটা বলি, তোমাদের বের করতে হবে যে এটা কি প্রপার হবে না রিলেটিভ হবে। একইভাবে একজন অবজারভার, এই হচ্ছে স্পেসক্রাফটের মধ্যে পাইলট আছে, ধরে নিলাম যে পাইলটই অবজার্ভ করবে, এই হচ্ছে পাইলট, উপরে এখানেই বসে আছে পাইলট। ওকে, এই হচ্ছে পাইলটের অবস্থান। সে কি করলো? উড়ে যাচ্ছে, কত স্পিডে? ইউ স্পিডে উড়ে যাচ্ছে। আর নিচে হচ্ছে রানওয়ে, দেখো এটা হচ্ছে রানওয়ে, কি আমি এটা কি দিলাম? রানওয়ে। জানো তো তোমরা রানওয়েতে, জানোই যে এয়ারপোর্টে রানওয়ে, যেটার উপর দিয়ে রান করে, যেটার উপর দিয়ে প্রথমে গাড়ির মতো চলে তারপরে বিমানটা উড়ে যায়, তো সেই রানওয়েটা এখানে দেখাইলাম, রানওয়ে। এই রানওয়ের উপরে দিয়ে সে ইউ স্পিডে উড়ে যাচ্ছে। বলো তো এই যে পাইলট উড়ে যাওয়ার সময় রানওয়ের যে লেন্থটা মেজার করবে, এই লেন্থটা কি প্রপার লেন্থ হবে নাকি রিলেটিভ লেন্থ হবে? রিলেটিভ লেন্থ হবে স্যার। রিলেটিভ লেন্থ হবে। তাহলে এই লেন্থটা কি হবে? রিলেটিভ, কারণ রানওয়ে তো গ্রাউন্ডে আছে, মাটিতে, আর্থে, আর সে তো উড়ে যাচ্ছে, তাহলে এই লেন্থটা কি হবে? রিলেটিভ লেন্থ। তাহলে এই যে মেজার করবে লেন্থ, সেটা হবে রিলেটিভ লেন্থ। এভাবে বিভিন্ন ঘটনা আমরা এক্সপ্লেইন করে করে বোঝার চেষ্টা করব যে আসলে কোনটা প্রপার এবং কোনটা রিলেটিভ। এটা হবে রিলেটিভ
লেন্থ। তো টাইমের রিলেটিভিটি হয়, লেন্থের রিলেটিভিটি হয়। টাইমের যে রিলেটিভিটির ঘটনাটা ঘটে সেই ঘটনাটাকে আমরা বলি টাইম ডাইলেশন, এবং লেন্থের ক্ষেত্রে যে রিলেটিভিটির ঘটনাটা ঘটে এটাকে বলা হয় লেন্থ কন্ট্রাকশন। আমরা সেটা নেক্সট ক্লাসে থিওরিটিক্যাল অ্যানালাইসিস করব, ফর্মুলেশন করব যে কিভাবে কোন ফর্মুলার মাধ্যমে আমরা এক্সপ্লেইন করতে পারি। আজকে একটা ঘটনা সম্ভব হবে, হয়তো এখন অনেক সময় আছে, রিলেটিভ লেন্থ। তো এটা রিলেটিভ লেন্থ। এখন মনে করো 4 নাম্বার ঘটনা, তিনটা তো আলোচনা করলাম। 4 নাম্বার ঘটনা, 4 নাম্বার ঘটনা হচ্ছে এরকম যে 4 নাম্বার ঘটনার একটু রিয়েলিস্টিক ঘটনা দিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে, আচ্ছা এটা আরো পরে এই সহজভাবে আলোচনা করি। দেখো এখানে এই হচ্ছে অবজারভার, আর্থে দাঁড়িয়ে আছে, আর্থে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে অবজারভার। এটা খুবই ভালো একটা কোশ্চেন। এটা যদি বোঝো তাহলে অবশ্যই 2 মার্কের কোশ্চেন আনসার পেয়ে যাবা এমসিকিউ এ। একটু সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো 3 নাম্বার ঘটনাটা। এই মাথার উপর দিয়ে স্পেসক্রাফটটা চলে যাচ্ছে, এত কাজ দিয়ে তো আর যাবে না, আমি ডায়াগ্রাম আঁকার স্বার্থে এইভাবে আঁকলাম। তো এই হচ্ছে আমাদের স্পেসক্রাফট উড়ে যাচ্ছে। এখানে একটা লাইট সোর্স আছে ব্লিঙ্ক করতে করতে, জানো না উপর দিয়ে যখন এরোপ্লেন যায় আলো ব্লিঙ্ক করে, রাতের বেলায় দেখো না, অনেক দেখাতে উচিত, আমরা তো দেখেছি যে লাইট এরকম ব্লিঙ্ক করে। কি অন্ধকার রাতে কিছুই দেখা যায় না, শুধু আলোর ব্লিঙ্কিং দেখা যায়। খেয়াল করেছো কখনো? Yes, sir. আচ্ছা, এখন এই যে অবজারভার জি স্যার। মাটিতে দাঁড়িয়ে আছো, মনে করো তুমি তোমার বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে আছো, তুমি দেখলা যে আলোর ব্লিঙ্ক করে করে চলে যাচ্ছে, এটা ইউ স্পিডে চলে যাচ্ছে। তো ইউ স্পিডে গেলে এখন বলো তো আলোর বেগ কত হবে? তুমি যে লাইটের স্পিডটা মেজার করলা, লাইটের স্পিডটা কত হবে? So C হবে। লাইটের স্পিড কত হবে? লাইটের স্পিড সি হবে, অবশ্যই সি হবে। আমি কি বলেছি, যে কোনো অবস্থানে, যে কোনো জায়গায়, যে কোনো কন্ডিশনে, যে কোনো রিলেটিভ মোশনে যাই থাকুক না কেন, আলোর বেগ সবসময় একই থাকবে, আলোর বেগের কোনো পরিবর্তন হবে না। তো এইভাবে করে তোমাকে একটা কোশ্চেন দিয়ে বলা হলো, বলো তো লাইটের বেগ কত হবে? 4টা অপশন থাকবে, গ্রেটার দেন সি, লেস দেন সি, ইকুয়াল টু সি, অথবা 0। এরকম 4টা অপশন দিয়ে তোমাকে বলা হবে যে কোনটা হবে। তুমি তো জানো যে লাইটের স্পিড কখনো চেঞ্জ হয় না, ইনভ্যারিয়েন্ট, অপরিবর্তিত থাকে। তো যে কোনো কন্ডিশনে আলোর বেগের বিষয়টা আসুক না কেন, সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তো এইভাবে করে আমরা রিলেটিভ এবং প্রপার আইডেন্টিফাই করতে পারি। আইডেন্টিফিকেশনটা হচ্ছে এই ওয়েতে করব। একটা কথা সরলভাবে মনে রাখলে সহজে আইডেন্টিফাই করতে পারবা। যদি একই ফ্রেমে থাকে, একই ফ্রেমের ঘটনাটা হচ্ছে প্রপার হবে, আর ডিফারেন্ট ফ্রেম থেকে অবজার্ভ করলে সেই ঘটনাটা হবে রিলেটিভ। ক্লিয়ার তো? যে একই ফ্রেমের ঘটনা যদি হয়, একই ফ্রেমের ঘটনা, তাহলে হবে প্রপার, আর ডিফারেন্ট ফ্রেমের ঘটনা হলে রিলেটিভ। তবে এই কথার আবার একটা নোট আছে, সাইড নোট, সেটাও আর আমি এখানে আলোচনা করে দিই, তা না হলে পরবর্তীতে কোনো কোশ্চেনে কনফিউজড হতে পারো। এখন আসো রানওয়েতে, 4 নাম্বার ঘটনা। রানওয়েতে আসো। রানওয়েতে তো তোমরা জানো রানওয়েতে কি থাকে, যেমন তোমার বাস স্ট্যান্ডে বাসগুলা দাঁড়ায় থাকে, রানওয়ের মধ্যে কি থাকে? বিমানগুলা দাঁড়ানো থাকে, দেখেছো তো? এইটা মনে করো রানওয়ে, আমি এভাবে দেখালাম, এই হচ্ছে একটা বিমান দাঁড়িয়ে আছে, অথবা একটা রকেট এভাবে ফ্লাই করার আগ মুহূর্তে দাঁড়ানো আছে এই অবস্থায়, যে ল্যান্ডিং অবস্থায় আছে, এখানে সাপোর্ট দিয়ে ল্যান্ডিং অবস্থায় আছে। এখন এইখানে একটা ঘড়ি আছে, ওকে, এর ভিতরে একটা ঘড়ি আছে, ক্লক আছে, এই ক্লক। আর একজন অবজারভার সে এখানে আছে, ও আর্তেই দাঁড়ানো আছে। স্পেসক্রাফটটা ল্যান্ডিং অবস্থায় আছে, দাঁড়ানো অবস্থায় আছে, আর এই যে অবজারভার সেও দাঁড়ানো অবস্থায় আছে। বলো তো এই অবজারভার তাহলে কি প্রপার লেন্থ, প্রপার টাইম মেজার করবে, নাকি রিলেটিভ টাইম হবে তার মেজারমেন্টটা? স্যার প্রপার। এটা প্রপার হবে, কারণ কি? কারণ তার ইউ ইজ ইকুয়ালস টু 0, স্পেসক্রাফটের ইউ ইজ ইকুয়ালস টু 0। এই কারণে অবজারভারও যে ফ্রেমে আছে, মানে যেখানে দাঁড়ানো স্পেসক্রাফট, যদিও এটা স্পেসক্রাফটের ভিতরে, কিন্তু স্পেসক্রাফট তো মুভিং এ নাই, স্পেসক্রাফটের কোনো মুভমেন্ট হচ্ছে না, সেও এই রানওয়ের উপরে দাঁড়ানো আছে, আবার অবজারভারও রানওয়ের কাছে দাঁড়ানো আছে। তো এই যে যেহেতু দুইটারই কোনো রিলেটিভ মোশন নাই, একজনের সাপেক্ষে আরেকজনের মতো কোনো রিলেটিভ মোশন নাই, তাহলে তারা প্রপার মেজার করবে।
আরেকভাবে আমি তোমাদের আরেকটা কি নোট বলে দেই। দেখবা যে যখন কোনো রিলেটিভ মোশন না থাকবে, তখন রিলেটিভ মোশন যদি না থাকে তাহলে ঘটনার অবজারভেশনটা হবে প্রপার, আর রিলেটিভ মোশনে থাকা অবস্থায় ঘটনার অবজারভেশন যদি হয় তাহলে সেটা হবে রিলেটিভ। আবার এটাকে সুন্দরভাবে আরেকটু এক্সপ্লেইন করি যাতে কারো কোনো ডাউট না থাকে। যে কথাটা বললাম এই কারণে যে এইভাবেও তোমাদের কনফিউজ করে কোশ্চেন দিতে পারি। কিভাবে? যে রিলেটিভ মোশন নিয়ে, রিলেটিভ মোশনে আছে কিনা, রিলেটিভ মোশনে আছে কিনা। তাহলে 5 নাম্বার ঘটনা রিলেটিভ মোশন নিয়ে আসি। 5 নাম্বার ঘটনা এখন এদের ক্ষেত্রে যে 4 নাম্বার ঘটনায় বলো তো এদের এদের রিলেটিভ মোশনটা কি? এদের ক্ষেত্রে রিলেটিভ মোশন কার কার রিলেটিভ মোশন? স্পেসক্রাফট, এসসি স্পেসক্রাফট অ্যান্ড অবজারভার, এই দুইজনের রিলেটিভ মোশন কত? স্পেসক্রাফট এবং অবজারভারের রিলেটিভ মোশন কত 4 নাম্বার ঘটনায়? রোড ইনফরমেশন নাই স্যার, যদি রিলেটিভ মোশন 0। তার মানে কি ইউ ইজ ইকুয়ালস টু 0, রিলেটিভ মোশন নাই। তো দেখো রিলেটিভ মোশনে যদি না থাকে তাহলে ঘটনাটা কি হবে? নো রিলেটিভ মোশন, ঘটনা হবে প্রপার। যদি রিলেটিভ মোশনে না থাকে তাহলে কি হবে? ঘটনা হবে প্রপার ঘটনা ঘটবে। আবার এই জায়গায় কোন ঘটনাতে বলতো, এই যে 2 নাম্বার ঘটনায় বলতো স্পেসক্রাফট এবং অবজারভারের রিলেটিভ মোশন কত? 2 নাম্বার ঘটনা, এই যে এখানে আমি 2 নাম্বার ঘটনাতে থার্ড ব্র্যাকেট দিলাম। এখানে স্পেসক্রাফট এবং অবজারভারের রিলেটিভ মোশন কত? স্যার 0। এখানেও কিন্তু রিলেটিভ মোশন 0, যদিও স্পেসক্রাফটের স্পিড 0 না, তারপরেও রিলেটিভ মোশন 0। এখানে কি রিলেটিভ মোশন 0। আর রিলেটিভ, এই যে আমি লিখি নিচে দেখো এখানে রিলেটিভ মোশন ইজ 0। রিলেটিভ মোশন মানে স্পেসক্রাফটের সাপেক্ষে অবজারভারের কোনো মোশন নাই। রিলেটিভ মোশন ইজ ইকুয়ালস টু 0। ইউ ইজ নট ইজ ইকুয়ালস টু 0। ইউ কিন্তু 0 না। ইউ কি? ইউ হচ্ছে স্পেসক্রাফটের স্পিড, এটা 0 না। তাহলে 0 কি? 0 হচ্ছে এদের মধ্যে আপেক্ষিক মোশন, আপেক্ষিক গতি, যে স্পেসক্রাফটের সাপেক্ষে এই পার্সন বা এই অবজারভারের কোনো গতি নাই, এই জন্য রিলেটিভ মোশন 0। ওকে। আবার এই জায়গায় দেখো এই ক্ষেত্রে 3 নাম্বার ঘটনায়, 3 নাম্বার ঘটনা কি রিলেটিভ মোশন 0? 3 নাম্বার ঘটনায় রিলেটিভ মোশন কি 0? নো স্যার, নো, রিলেটিভ মোশন 0 না, রিলেটিভ মোশন ইউ। তারপরেও দেখো লাইটের স্পিড সি, কারণ লাইটের স্পিড ইনভ্যারিয়েন্ট থাকে, লাইটের স্পিডের কোনো চেঞ্জ হয় না। তারপরে এখানে দেখো এই যে ঘটনা, এই ঘটনাটা আরেকটা ইন্টারেস্টিং। 3 নাম্বার ঘটনা, 3 নাম্বার ঘটনার ক্ষেত্রে রিলেটিভ মোশনটার কথা চিন্তা করো। রিলেটিভ মোশন কি 0? কি মেজার করতেছি আগে এটা অবজার্ভ করতে হবে। আমি লেন্থ মেজার করতেছি, কার? রানওয়ের লেন্থ মেজার করতেছি। রানওয়েটা কোথায়? রানওয়েটা হচ্ছে আর্থে স্টেশনারি আছে। আর কে মেজার করতেছে? স্পেসক্রাফটের অবজারভার। সে কি স্টেশনারি না, কত ইউ স্পিডে মুভ করতেছে। তাহলে এখানে রিলেটিভ মোশন ইজ নট 0, রিলেটিভ মোশন হচ্ছে ইউ। রানওয়ের সাপেক্ষে অবজারভারের রিলেটিভ মোশন ইউ। এই কারণে যেহেতু রিলেটিভ মোশন আছে তাহলে অবজার্ভ ঘটনাটা হবে রিলেটিভ অবজার্ভ, মানে লেন্থ মেজার করলে সেটা হবে রিলেটিভ লেন্থ। ক্লিয়ার হয়েছে সবার কাছে? ইয়েস স্যার। কারো কোনো ডাউট থাকলে বলো। নো স্যার। ওকে, তাহলে এখন আমরা যেটা দেখব, আমরা নেক্সট ক্লাসে থিওরিটিক্যাল অ্যানালাইসিসে চলে যাব। কার? যে রিলেটিভ লেন্থের সাথে প্রপার লেন্থের কি রিলেশন, রিলেটিভ টাইমের সাথে প্রপার টাইমের কি রিলেশন। ফার্স্টে আমরা ডেরিভেশনের মাধ্যমে ফর্মুলেশন শিখব, কিভাবে আসে ইকুয়েশনটা, এবং তার ইকুয়েশনের এই ইকুয়েশনটা কিরকম সেটা লিখে রাখি। না, এখন আর লিখবো না, এটা নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। তোমাদের পড়ার সুবিধার্থে, নেক্সট ক্লাসে পড়ার সুবিধার্থে আমি এই ফাইলটা দিয়ে দিব। এই ফাইলটা পড়বা, এখানে ডিটেলস আমি যে ঘটনাগুলো বলছি এগুলো একটু সুন্দরভাবে বইয়ের ভাষায় সাজিয়ে লেখা আছে এখানে। যে পার্টটা না বুঝতে পারবা অবশ্যই আমাকে জানাবা। তো নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিলেটিভিটি অফ টাইম ইন্টারভাল। ওইটা কি স্যার কি হবে? কি হবে মানে কোনটা বুঝতে পারিনি, আবার বলো তো। কোশ্চেনটা আবার করো, বুঝতে পারিনি। হ্যালো, যে কোশ্চেন করেছিলে শুনতে পাচ্ছ?
কি হলো, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, স্যার জি স্যার। শুনতে পারি না স্যার কোশ্চেনটা। কোশ্চেন, তোমার কোশ্চেনটা শুনতে পারি নাই। কে কোশ্চেন করেছো সেটা শুনতে পারি নাই। কোশ্চেনটা আবার একটু করো। তো হয়তো নেটের কারণে চলে গিয়েছে। সো আজকে যতটুকু আলোচনা করলাম এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে। হ্যাঁ বলো, কেটে যাচ্ছে তোমার কথা। হ্যাঁ তোমার কথা সম্রাট, তোমার কথা কেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। দর্শকের ক্ষেত্রে এটা কি হবে? তোমার কথা মাঝে কেটে গেছে, একটু শুনেছি আর কি। এটা কি হবে এই পর্যন্ত? থাকে ওই সময় স্যার এটা কথা। আর স্যার পরে বলে দেয় দেখুন স্যার, ফর্মুলা রেসিং এর ক্ষেত্রে গাড়ির লেন্থ যদি নির্ণয় করতে চাই ওই জায়গায় এটা কি ঘটনাটা হবে? গাড়িটা স্যার চলার গতিতে ছিল 300 কিলোমিটার মতো, বাট একজন দর্শকের ক্ষেত্রে। আচ্ছা বুঝতে পারছি তোমার কোশ্চেনটা, এখন বুঝতে পারছি। মনে করো তোমরা হচ্ছে রাস্তায় দাঁড়ানো দর্শক, এই যে তোমার এখানে এই হলো রোড, তাই না? যখন রেসিং হয় সাইডে কি থাকে, রাস্তা দিয়ে গাড়ি যাবে, এই হলো রেসিং কার। আমি ড্র করি একটু ছোট করে, একটা রেসিং কার ড্র করি। এই হলো রেসিং কার, ধরলাম এইভাবে আছে, পিছন থেকে একটু উঠিয়ে টুঠিয়ে দেই যাতে বোঝা যায় রেসিং কার। সো এই চাকাও দিয়ে দিই। ওকে, তো এই হলো রেসিং কার। রেসিং কার যখন মুভ করতেছে, এখন দেখো রেসিং কারের ভিতরে হচ্ছে ড্রাইভার আছে। ওকে, ড্রাইভার আছে। এখন তুমি এখানে দাঁড়ানো, তুমি পার্সনটা এখানে দাঁড়ানো। তুমি যদি এখানে দাঁড়িয়ে এই রেসিং কারের লেন্থ মেজার করো, তাহলে তুমি কি লেন্থ মেজার করবা? তুমি বলো। এই হচ্ছে অবজারভার, রাস্তায় দাঁড়ানো, আর রেসিং কার ইউ স্পিডে মুভ করতেছে। তোমার স্পিড 0, তোমার তো কোনো স্পিড নাই। তাহলে তুমি যদি রেসিং কারের লেন্থ মেজার করো, কি কি হবে? সেটা কি প্রপার হবে না রিলেটিভ হবে? অবশ্যই রিলেটিভ। রিলেটিভ হবে, কারণ তুমি তো আর গাড়ির ভিতরে নাই। তবে এখানে কিন্তু একটা খুবই খুবই ক্রিটিক্যাল একটা বিষয় আছে, যে এই ঘটনাগুলোর পরিবর্তন বোঝার জন্য ইউ মানে কি, যে জিনিসটা মুভ করবে তার স্পিড মাস্ট বি নিয়ার টু দ্য লাইট স্পিড। রিলেটিভ ঘটনা মেজার করার জন্য, রিলেটিভ ঘটনাকে ফিল করা বা বোঝার জন্য, একটা মেজারেবল ভ্যালু হওয়ার জন্য ইউকে কি হতে হবে? ইউ এর ভ্যালু কি হতে হবে? ইউ মাস্ট বি নেয়ার টু দ্য লাইট স্পিড। আমরা নেক্সট ক্লাসে এটা পড়বো, লরেন্স ফ্যাক্টর যখন পড়বো তখন এই বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো ঘটনা অবজার্ভ করার জন্য আমি এত সময় যত যত ঘটনা বললাম, যে এই যে লেন্থ চেঞ্জ হবে, রিলেটিভ লেন্থ হবে, রিলেটিভ টাইম হবে, তো রিলেটিভ টাইমটাকে মেজারেবল কোনো একটা টাইম হওয়ার জন্য, বা রিলেটিভ লেন্থটা মেজারেবল একটা পরিবর্তন হওয়ার জন্য, যে স্পিডে ওই অবজেক্টটা বা ওই স্পেসক্রাফটটা মুভ করবে, তার স্পিডটা লাইটের কাছাকাছি স্পিড হতে হবে। এখন লাইটের কাছাকাছি স্পিডগুলো কেমন হয়? লাইটের কাছাকাছি স্পিড এমন হইতে পারে যে 0.886 সি, এটা একটা লাইটের কাছাকাছি বেগ। অথবা মনে করো 0.98 সি, এটা কি লাইটের কাছাকাছি একটা স্পিড। কিন্তু লাইটের স্পিডের সমান কখনোই কোনো কিছুর স্পিড হতে পারে না। অথবা এরকম হলেও লাইটের কাছাকাছি ধরতে পারি যে 0.80 সি, এটাকেও কি লাইটের কাছাকাছি আমরা ধরতে পারি। তো স্পিডগুলো যখন ইউ এর ভ্যালু, এগুলো হচ্ছে সব ইউ এর ভ্যালু। ইউ এর ভ্যালুগুলা কি আলোর বেগের কাছাকাছি হলে ভ্যালুগুলা আমরা পরিবর্তনটা বুঝতে পারবো, যে প্রপার লেন্থ যদি হয় 10 সেন্টিমিটার, রিলেটিভ লেন্থ দেখা যাচ্ছে 5 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, বা তার আরো কম হয়ে যাচ্ছে। কখন হবে, কখন এরকম চেঞ্জগুলা সিগনিফিক্যান্ট চেঞ্জ হবে? যদি স্পিডটা লাইট স্পিড হয়। বিষয়টা কি সম্রাট যে কোশ্চেন করেছিলে? তোমরা কি শুনতে পাচ্ছ তো? জি স্যার। ও যে কোশ্চেনটা করেছিলে তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? কখন এটা অবজারভেবল হবে বা মেজারেবল হবে? যখন ইউ এর ভ্যালুটা নিয়ার টু দ্য লাইট স্পিড, আলোর বেগের কাছাকাছি যখন হবে। আলোর বেগ থেকে অনেক কম হলে ঘটনা ঘটবে, কিন্তু পরিবর্তনটা এত কম যে আমরা মেজার করতে পারবো না, ধরতেই পারবো না, বুঝতেই পারবো না যে কোনো পরিবর্তন হয়েছে কি হয় নাই। ওকে, আর কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? স্যার হ্যাঁ বলো।
স্যার ক্লাস স্যার নেটটা রেকর্ডিং অনেক থেকে স্যার দিয়ে দেওয়া যাবে স্যার? ফার্স্টে স্যার অনেক ইন্টারনেট সমস্যা করাতে মিস করেছি স্যার ফার্স্টের দিকে কিছু অংশ। ক্লাস রেকর্ডিং অলরেডি হচ্ছে, এটা অটো আপলোড হয়ে যাবে, তোমরা 20 ডেজ পর্যন্ত পেয়ে যাবে জেনারেলের পোস্ট সেকশনের এখানে। ওকে স্যার। আলোর ব্যাগের হ্যাঁ কাছে বলো। স্যার। হ্যাঁ, আলোর বেগের কাছাকাছি হলে তখন পরিবর্তনটা বুঝতে পারা যায়, পরিবর্তনটা মেজারেবল হবে। যখন আমরা এই যে ফর্মুলেশন গুলো করবো না নেক্সট ক্লাসে, যে ইকুয়েশন কি, ইকুয়েশন অ্যানালাইসিস করার পরে আমরা বুঝতে পারবো, ইকুয়েশন গুলো অ্যানালাইসিস করেই বুঝতে পারবো যে ইউ এর ভ্যালু কত হইতে হবে পরিবর্তন হতে হলে। নেক্সট ক্লাসে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে যখন ফর্মুলা গুলো ড্রাইভ করব, ফর্মুলা নিয়ে আলোচনা করব এবং কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তো আমাদের নেক্সট ক্লাসে স্টাডি কি করব আমি তোমাদের বলে দিচ্ছি, এই পার্টটা, সেটা হচ্ছে টাইম, রিলেটিভিস্টিক্স টাইম এবং রিলেটিভিস্টিক্স টাইমের এই যে ফর্মুলেশন, এই এখান থেকে কিভাবে ইকুয়েশন আসে, এখানে সব ডিটেলস করে দেইনি, আমি পেইন্টে সবকিছু করে দিব যে এরপরে কিভাবে কিভাবে ইকুয়েশন আসে। তো লেকচারে সবকিছু থাকে না, যেমন বইয়ে সবকিছু লেখা থাকে না, লেকচারেও ডিটেলস সব দেওয়া থাকে না, শুধু হিন্টস গুলো দেওয়া আছে। আমি যখন ক্লাস করাবো তখন সব কিছু ডিটেলস ডেরিভেশন দেখাবো যে এরপরে এটা এইভাবে 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 আসে, সব কিছু দেখাবো। তো তোমাদের কাজ হচ্ছে এগুলো একটু বাসায় পড়বা। রিলেটিভিটি অফ টাইম ইন্টারভ্যাল, এখানে কি বলা হচ্ছে, ইকুয়েশনটা দিয়ে কিভাবে আসছে, এই যে যা যা এক্সপ্লানেশন গুলো দেওয়া আছে, নেক্সট ক্লাসের জন্য এই পার্টটা পড়বা। প্রপার টাইম, রিলেটিভ টাইম, এখানে এক্সাম্পল গুলো দেখবা, টুইন প্যারাডক্স, রিলেটিভিটি লেন্থ, লেন্থ কন্ট্রাকশন, এই লেন্থ কন্ট্রাকশন পর্যন্তই হচ্ছে আমাদের পড়া। মানে এখানে এই কত নাম্বার পেজ, পেজ নাম্বার 31 পর্যন্ত লরেন্স ট্রান্সফরমেশন আমাদের নাই, এটা বাদ যাবে, লরেন্স ট্রান্সফরমেশন গুলো থাকবে না। তো লরেন্স ট্রান্সফরমেশন আমাদের দিয়ে দিচ্ছি, তোমাদের যারা আগ্রহী তারা একটু দেখবা, বা এটা আমাদের সিলেবাসে নাই, তারপরেও যেহেতু এর সাথে খুবই রিলেভেন্ট এই কারণে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। যারা আগ্রহী তারা একটু পড়বা, কোনো কিছু বোঝার দরকার হলে আমাকে অবশ্যই কনসাল্টিং টাইমে নক করবা, লরেন্স ট্রান্সফরমেশন রিলেটেড কোনো টপিক যদি আরো অ্যাডভান্স জানতে চাও। তো আমরা নেক্সট ক্লাসে রিলেটিভিটি লেন্থ, রিলেটিভিস্টিক্স লেন্থের ইকুয়েশন কিভাবে আসে তার এক্সপ্লানেশন এবং তার ফিজিক্যাল সিগনিফিকেন্স, আবার রিলেটিভিটি টাইম, রিলেটিভিস্টিক্স টাইম এর এক্সপ্লানেশন এবং তার ফিজিক্যাল সিগনিফিকেন্স, এই পার্ট পর্যন্ত আমরা শেষ করব প্রবলেমগুলো সহ। প্রবলেমগুলো এখানে দেওয়া আছে, কোন কোন প্রবলেম করব সেগুলো এখানে দেওয়া আছে। পাশাপাশি আরো কিছু প্রবলেম করব যেগুলো তোমাদের লেকচারে আমি দিয়ে দিয়েছিলাম, লেকচার 1 লেকচার 2-তে 4টা প্রবলেম দেওয়া আছে, ওই 4টা প্রবলেমই করব, আমি করে দিব তোমাদের এখানে করে দিব, তোমরা সুন্দর করে তুলে নিবা অথবা পেইন্টে থাকবে সেটা আপলোড করে দিলে ওখান থেকে দেখতে পারবা। তো নেক্সট ক্লাসের পড়াশোনা হবে এগুলা, তোমরা একটু বাসায় দেখে আসলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। আজকে যা যা করাইলাম এগুলা নিয়ে তারও কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে আজ করো। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এটাকে আমি পিডিএফ এ কনভার্ট করি, পিডিএফ এ কনভার্ট করে তোমাদের দিব। তোমরা এটা একটু খেয়াল করো যে আসলে আমি কিভাবে পিডিএফ এ কনভার্ট করছি। এই সফটওয়্যারটা খুবই কাজের, অনলাইনে অ্যাভেলেবেল। তোমরা যখন তোমাদের কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, অ্যাসাইনমেন্টগুলোও তোমাদের পিডিএফ এ কনভার্ট করতে হবে। তো সেই কনভার্সন সিস্টেমটাও ভালোভাবে জানা খুবই জরুরি। অনেকে তখন বলো যে ফাইল বড় হয়ে গিয়েছে বা কনভার্সন করতে পারছো না, তো সেই বিষয়গুলো যাতে না হয়। স্যার এই এখানে আমি সফটওয়্যারটার নাম কি? এই যে এখানে লেখো আই লাভ পিডিএফ, আমি এটা ইউজ করি, এরকম আরো অনেক আছে, কয়েকটাই আছে। তো আমার কাছে এটা খুবই ভালো মনে হয়, এটা খুবই সহজ এবং খুবই কোয়ালিটি মেনটেন করে, মানে ফাইলগুলোর কোনো চেঞ্জ হয় না, ফাইলগুলো সুন্দর থাকে। আমি কি করতে যাচ্ছি, আমি চাচ্ছি জেপিজি থেকে পিডিএফ এ করবো, তাই না? তো এখানে এই যে কনভার্ট জেপিজি টু পিডিএফ, দেখো এটাতে যাব, জেপিজি থেকে পিডিএফ এ কনভার্ট করব। কোন জেপিজি ফাইল, ডেস্কটপে রিলেটিভিটি লেকচার 1, ওকে, এটা কনভার্ট পিডিএফ। চলে আসবে অটোমেটিক এখানেই।
এই যে এখানে ফাইল ওপেন করি, আগে দেখি কোয়ালিটিটা কেমন আসছে। এটাকে জুম করতে পারবা, জুম করে এই যে দেখো, এটা জুম করে এই যে সব যা যা করেছি সবগুলোই আছে এখানে। তো পিডিএফ ফাইল আকারে এই পুরোটা দিয়ে দিচ্ছি। আগে এটাকে সেভ করি, সেভ করতে গেলে আবার এখান থেকে পিডিএফ, ওকে, প্রিন্ট। স্যার এই পিডিএফটা ফাইল সেকশনে দিয়ে দিয়েন। হ্যাঁ ওখানে দিয়ে দিব, লেকচার 1। জি স্যার, এখন এটা প্রিন্ট করতে স্যার সুবিধা হবে। হ্যাঁ এটা ইজিলি প্রিন্ট করতে পারবা, কারণ জেপিজি প্রিন্ট করলে ওটা আবার ফরম্যাটিং করে নিতে হয়, না হলে প্রবলেম হয়। ওকে, সো ডান, আপলোড করে দিই এখন। কোনটা কোনটা তোমাদের আপলোড করব? লেকচার 1, দেন হচ্ছে, আচ্ছা আগে এটা করি। এটা হচ্ছে চ্যাপ্টারের নাম 19, যে বইটা, বইয়ের চ্যাপ্টার 19, সেই কারণে 19 দিয়ে লেখা। ওকে, আমি 2টা ফাইল দিয়েছি, দেখো ফাইলগুলো পেয়েছো কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা ওকে, এখন তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। রেকর্ডিং অফ করে দিই এখন, স্টপ রেকর্ডিং, ওকে।